আসসালামু আলাইকুম। হিজামার যে ক্লাসগুলো হয়েছিল তাতে আমি হিজামার পরিচিতি, হিজামা কয় প্রকার, তারপরে কয়েকটা ভিডিও আছে যেটার মধ্যে আমি প্র্যাকটিক্যাল কিছু দেখিয়েছি যে কিভাবে কাপিং করা লাগবে, কিংবা প্রাইমারি যে প্র্যাকটিক্যাল যতটুকু ভিডিওতে শো করা যায়। হ্যাঁ, কয় শ্রেণীর কাপিং হবে, 3টা শ্রেণীর: ফায়ার কাপিং, ড্রাই কাপিং, ওয়েট কাপিং। প্র্যাকটিক্যালও দেখিয়েছি এবং সবচেয়ে বড় কথা, কাপগুলার প্রেসক্রিপশনও দিয়েছি, কোথা থেকে কিনতে হবে, কোথা থেকে পাওয়া যাবে, সব কিছুই দেখানো শেষ। এখন আজকের ক্লাসে রেস্ট অফ যেটা হিজামা না জানলেই না, সেই জিনিসটা আমরা এলাবোরেট করব। হ্যাঁ, তাহলে আমরা বলবো যে হিজামা সম্পর্কে বেসিক যে আমাদের নলেজ জানার কথা সেটা আমরা জানি। আর সবচেয়ে বড় কথা, আমরা হিজামা তো জানতেছি, মানে নলেজটা গেইন আপ এই জন্যই করতেছি, আপডেটেড এই জন্যই করতেছি, যাতে আমরা সুন্নাহকে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে ইউটিলাইজ করতে পারি। ঠিক না? জিনিসটা আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন আমি কিছু জানি। হ্যাঁ, তারপরে আমার ক্লাস 2-তে উঠতে হলে আরও কিছু জানতে হয়, 3-তে উঠতে হলে আরও কিছু জানতে হয়। এভাবে ইমানকে আমাদের আপডেট করতে হয় রেগুলার। হ্যাঁ, যারা আপডেট করবে না তারা ক্লাস 1-এই থাকবে। এখন এইটা আবার কোথাও আল্লাহ বলে নাই যে ক্লাস 1-এর যে সে আবার জান্নাতে যেতে পারবে না। জান্নাতের থিমটাই আলাদা, সেটা দয়ার প্রেক্ষিতেই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যাদের দয়া করবে তারাই জান্নাতে যাবে। এটার ক্রাইটেরিয়া আল্লাহ কাকে দয়া করবে এটা কোথাও বলা নাই, তবে কিছু কিছু অঙ্ক আমাদের বলা আছে। যেমন বলা আছে যে যারা সুন্নতকে পুনর্জীবিত করবে তাদেরকে, এবং যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, পুনর্জীবিত করবে, তারা রাসূলুল্লাহর ভাই। রাসূলুল্লাহ বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতের সাথে থাকবে, মানে দলের সাথে থাকবে। এখানে একটা ডিকোড করা হয়। হ্যাঁ, আমরা যখন ট্রান্সলেট করি কোরআনকে, তখন দেখা যায় কোনো ওয়ার্ডিং দিয়ে আমরা কোনো স্পেসিফিক কোনো একটা দল বুঝি, গোষ্ঠী বুঝি। জিনিসটা সেটা না, আমরা একটু বাংলা ভালো করে জানবো। যদি আমরা ইসলামিক, মানে ধরেন আমি ইসলামিক, আমার ফ্যামিলি ইসলামিক, আমার সার্কেল ইসলামিক, তাহলে সেই জিনিসটার কথা বলা আছে। যেমন সেই হিসাবে আমি মুসলিম কান্ট্রি ধরতে পারি, মুসলিম জনগোষ্ঠী ধরতে পারি। হ্যাঁ, এদের আশেপাশে থাকলে থাকার কথা বলা আছে, দলবদ্ধ। হ্যাঁ, কোরআনের যে আয়াত স্পেসিফিক, ওইখানে দলবদ্ধের কথা বলা আছে। ঠিক আছে? তারপরে হলো আমরা যদি যে যাকে ভালোবাসে তার সাথে হাসন নাসন, তার মানে আমি যদি কোনো ইসলামিক মাইন্ডের কাউকে ভালোবাসি তাহলে তার সাথে আমার হাসন নাসন। সেই হিসাবে বলা আছে যে সবার আগে আল্লাহকে ভালোবাসতে, রাসূলুল্লাহকে ভালোবাসতে। কারণ আমি যদি অ্যাকচুয়ালি মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তাহলে ওনার সাথেই আমার হাসন নাসর হবে। আর ওনার সাথে যার হাসন নাসর হবে, একদিক থেকে সে অ্যাটলিস্ট দয়া করা যাইতে পারে যে সে তার শাফায়াত পাবে, সে দয়ার দৃষ্টি আল্লাহর কাছে তার উপর পড়বে, আল্লাহ দয়ার দৃষ্টি তার উপর পড়বে, সে জান্নাত নসিব হবে। সেই থিমেই আমরা আগাইতে পারি। তো ওনার মোহাব্বতের জন্য সবচেয়ে যে জিনিসটা আমাদের স্মুথ করবে সেটা হলো ওনার সুন্নাহ। উনি যেভাবে জীবন ধারণ করে গেছেন, সেই সুন্নাহ মোতাবেক যদি আমরা চলি, আমরা যদি আমাদের ডেইলি রুটিনটা ওইভাবে পরিচালিত করতে পারি, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা দেখবেন যে অনেক ইসলামিক দল দাবি করে, ইসলামিক সংগঠন আছে, বাট কিংবা ইসলামিক অনেক দলবদ্ধ কিছু গোষ্ঠীও আছে, সেখানে আপনি দেখবেন যে হিজামার প্রচলন নাই, রুকিয়া কি তারা জানে না, অনেকগুলা সুন্নাই তারা জানে না। আসলে আমাদের উচিত অ্যাকচুয়াল হাদিসগুলা জানা। হ্যাঁ, যে রাসূলুল্লাহ প্রতিদিন কি করছে। হ্যাঁ, রাসূলুল্লাহ এমন না যে হিজামা নিচে দেখে উনি, হিজামার চিকিৎসা নিয়েছে দেখে উনি ট্রিটমেন্ট নেয় নাই। না, উনি ট্রিটমেন্ট নিয়েছে বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে আহতরা যখন ছিল তখন উনি তাদের চিকিৎসা দিয়েছে। তখন যে চিকিৎসা ছিল, ড্রেসিংয়ের যে অবস্থাটা, মধু দিয়ে কিংবা কোনো যে ওয়ার্ম আপ জিনিস দিয়ে যে ড্রেসিং, সেই জিনিসটাই তখন ধারাবাহিকতা তারা বহন করছে। হ্যাঁ, এটার হাদিসও আছে। তার মানে কি উনি চিকিৎসাও নিছে, আবার উনি কিন্তু হিজামাও নিছে। হিজামা কিন্তু চিকিৎসা ব্যবস্থা বন্ধ করতে বলে না। হিজামা পেইন রিলিফের জন্য কাজ করে, মানে যাতে আমরা ডেইলি রুটিনটা ঠিক মতো করতে পারি। যেমন আমার যে অর্গান সার্জারি লাগবে কিংবা আমার যে বোনসের সার্জারি লাগবে, হিজামা বলে না সার্জারি করো না, হিজামা বলে না তুমি সার্জিক্যাল ট্রিটমেন্ট নাও না, তুমি মেডিকেল ট্রিটমেন্ট নাও না। এইটা হিজামা কখনোই বলে না। হিজামা বলে অবশ্যই সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে হিজামা নাও। হ্যাঁ,
তাহলে আমাদের ডেইলি লাইফটা স্মুথ হবে। ব্যথা যদি লাঘব হয় তাহলেই তো আমরা ডেইলি লাইফ মেনটেন করতে পারবো না, কারণ আমাদের জীবিকার দরকার আছে, আমাদের স্মুথ ভাবে চলাফেরার দরকার আছে। আচ্ছা, এখন আসি পারিশ্রমিক ব্যাপারে। হ্যাঁ, পারিশ্রমিক ছাড়া এই যে কথাটা আমি আজকে বললাম ভূমিকা সম্পর্কিত, এই কথাটা বিস্তারিত আমি গত ক্লাসেই বলছি, কিংবা আরো কয়েকটা ক্লাস আছে যে তার যেখানে আরো এলাবোরেট করে বলা আছে। তো আজকের ক্লাসে যা বলা হয়নি সেগুলো নিয়ে আলাপ হবে পারিশ্রমিক নিয়ে। হ্যাঁ, হিজামা তো শুনলাম যে হিজামা কিভাবে করে, কিভাবে করতে হয়। এখন আমি শুনবো রাসূলুল্লাহ কিভাবে পারিশ্রমিক দিয়েছিল, মানে পেমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তো ডাইরেক্ট আমরা হাদিস থেকেই জানবো যে উনি কিভাবে আমরা যাকে ফলো করতেছি, যিনি আমাদের মেন্টর, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য হিজামা আমি প্রমোট করতেছি, তো তার কাছ থেকেই আমার জানতে হবে, তার হাদিস থেকেই আমার জানতে হবে কিভাবে আমি পারিশ্রমিক নিব। আনাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজামা লাগাতেন এবং পারিশ্রমিক কম দিতেন না। মানে এই পারিশ্রমিক কমের কথা বলতে হলো নেগোসিয়েশন, কিংবা ধরেন দামাদামি যেটা আমরা বলি। হ্যাঁ, কিংবা ধরেন কম দিয়ে যে একটা লোকসান দিয়ে যে একটা, যে তুমি যা দিছো কিনছো সেটাই, মানে লাভ দিয়েই হ্যাঁ দিতেন। তিনি কাউকে পারিশ্রমিক কম দিতেন না। এটা হলো বুখারীর হাদিস 2280। বুখারী। এখন বুখারীর যেহেতু হাদিস, এইটা সার্চ করলে হয়তো বা গুগলে চলে আসবে, নাম্বার হয়তো বা এদিক সেদিক হইতে পারে, কিংবা আপনাদের যদি বুখারীর হাদিসের বই থাকে তাহলে পেয়ে যাবেন। তার মানে কি রাসূলুল্লাহ কাউকে কম দিতেন না। হ্যাঁ, এটা আনাস রাদিয়াল্লাহু বলছেন। আরেকটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ, এটা মুসলিম হাদিস, সহিহ মুসলিম হাদিস, এটা হলো গিয়ে 3930। হ্যাঁ, এখানে বলা আছে রাসূলুল্লাহ তার শরীরে হিজামা লাগাইছেন। হ্যাঁ, আবু যে তায়রা কিংবা তাইবা তাকে হিজামা করেছেন। তো আবু তাইবা যিনি হিজামা করেছেন তাকে পারিশ্রমিক হিসাবে তিনি 2 সের পরিমাণ, প্রায় ধরেন 5 কেজি খাদ্যবস্তু দিয়েছেন। হ্যাঁ, এবং তার মালিকের সাথে আলোচনা করেন যে তার উপর ধার্যকৃত, হ্যাঁ, মানে তার যে কিছু লোন ছিল সেটাও উনি কমাই দিয়েছেন। তার মানে কি উনি শুধু ওই 2 সেরই দেন নাই, কিছু লোনটাও কমাইতে তিনি করছেন, মানে তার যাতে ডেইলি লাইফ কমফোর্ট হয়। হ্যাঁ, সেটা দিচ্ছেন। এবং আরও বলছেন যেসব পদ্ধতি চিকিৎসা করা হয় তার মধ্যে হিজামাই শ্রেষ্ঠ। হ্যাঁ, মানে আমাদের উপরে যেসব পদ্ধতি আমরা ট্রিটমেন্ট পারপাসে নিই তার মধ্যে হিজামাই শ্রেষ্ঠ। এইটা হলো হাদিস আছে। সহিহ মুসলিমে আছে 3930, আর বুখারিতে আসে কত 2102। তো তার মানে কি রাসূলুল্লাহ পারিশ্রমিকও দিছেন এবং তাকে যাতে কমফোর্ট হয় সেই ব্যবস্থাও করছেন। মানে কি শুধু উনি পারিশ্রমিক দিয়েই শেষ করেন নাই, ওনার আরও কিছুও কমাই দিয়েছেন। তার মানে সেই হিসাবে কিন্তু ওনার পারিশ্রমিক কত আসে, 5 কেজি না, ওকে 2 সের পরিমাণ। আরেকটা হাদিস দেখে, হ্যাঁ, 3টা হাদিস আছে মোটামুটি। হ্যাঁ, প্রথমে একটা বললাম, এখন একটা বললাম, এখন আরেকটা বলবো। এই দুটো ছিল পজিটিভ, এখন আমি একটা নেগেটিভ হাদিস বলবো। নেগেটিভ হাদিস কি, যে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, মানে যখন হিজামা করছেন তখন উনি কাউকে যাকে পছন্দ হয়েছে, হ্যাঁ, হিজামা যার পছন্দ হয়েছে তাকে উনি মজুরি দিয়েছেন, পারিশ্রমিক দিয়েছেন। মজুরি মানে তো পারিশ্রমিক দিয়েছেন। এবং যার হিজামা উনি অপছন্দ করেছেন তাকে উনি পারিশ্রমিক দিতেন না। এটা হলো বুখারীর হাদিস 2103। হ্যাঁ, আর হলো 2279 তাওহিদ পাবলিকেশনস থেকে। তো এই যে উনি কিছু হিজামা থেরাপিস্টকে, যদি আমি থেরাপিস্ট বলি, হিজামা থেরাপিস্ট যারা হিজামা চিকিৎসা দিয়েছেন ওনাকে দিছেন, তাদের মধ্যে কাউকে পারিশ্রমিক দিয়েছে, কাউকে পারিশ্রমিক দেয় নাই। কেন পারিশ্রমিক দেয় নাই? অবশ্যই হিজামা হয় নাই। তার মানে শুধু হিজামাই এমন একটা ট্রিটমেন্ট যেখানে অনভিজ্ঞ দ্বারাও হিজামা হয়। এটা রাসূলুল্লাহর হাদিস দ্বারাই পারমিট করা। এখন হিজামা যখন আমরা করব তখন আমাদের মাথায় সবসময় এইটাই থাকতে হবে যে আমি কোন কাতারে পড়লাম, পারিশ্রমিক পাওয়ার কাতারে নাকি পারিশ্রমিক না পাওয়ার কাতারে। হ্যাঁ, এখন রাসূলুল্লাহ হইলে আমাকে পারিশ্রমিক দিত কি দিত না এটা আমার জানতে হবে। ইকুইপমেন্টের খরচ তো আমার দিতেই হবে। হ্যাঁ, বাট পারিশ্রমিক হলো ইকুইপমেন্ট ব্যতীত যে খরচ। আমার যদি ইকুইপমেন্ট পারপাসে খরচ হয় 70 টাকা, আমি যদি কাপ পারপাস 90 টাকা 100 টাকা নিই, 30 টাকা আমার পারিশ্রমিক প্রতি কাপে। হ্যাঁ, তাহলে আমার যদি পারিশ্রমিক না পাওয়ার কথা থাকে তাহলে ওই 30 টাকাটা আমি পাবো না। তার মানে কি রাসূলুল্লাহ এই 2টা ইন্ডিকেশন দেখাই গেছে। হ্যাঁ, যে কেউ পারবে হিজামা, কেউ পারবে না, কারণ উনি কাউকে পারিশ্রমিক দিয়েছে এবং কাউকে পারিশ্রমিক দেয় না। এবং বুখারীর হাদিস, এটা যেন তেন হাদিস না, এটা বুখারীর হাদিস। নবীজি কখনোই জুলুম করে নাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ কখনো জুলুম করে না। তারা যেই জিনিসগুলো আমাদের দিয়ে যায়
সেই সব জিনিসের মধ্যেই আমাদের হিকমা থাকে। হিকমা এইটাই যে সবাই হিজামা পারবে না, এবং তখনও পারে নাই, রাসূলুল্লাহর উপরেও পারে নাই, এখনও পারবে না। তাইলে আমাদের সেই থেরাপিস্টগুলোর কাছেই যেতে হবে যাদের রাসূলুল্লাহ পারিশ্রমিক দিতেন, এবং এখনও যদি উনি জীবিত থাকতেন তারাই পারিশ্রমিক পাবে। এবং আমি নিজেও যাতে সেই ধরনের থেরাপিস্টই হইতে পারি, যে রাসূলুল্লাহও যদি আমার পেশেন্ট হয়ে থাকে উনি যাতে আমাকে পারিশ্রমিক দেয়। এই মেন্টালিটি থেকেই আমার হিজামাটা করতে হবে, যেহেতু উনি দেখাই গেছে যে সবাই পারবে না। যদি পারতো তাহলে তো উনি এই পারিশ্রমিক দুজনকেই দিত, হ্যাঁ। কিন্তু উনি নিজেই একটা ফাইন লাইন টেনে গেছে যে না, কেউ পারবে কেউ পারবে না। তার মানে এইটা খুব ব্লেড নিয়ে রাস্তাঘাটে 2 টাকার ব্লেড কিনলাম, 1 টাকার ব্লেড কিনলাম, হ্যাঁ, সার্জিক্যাল ব্লেড বাদ দিয়ে। সার্জিক্যাল ব্লেড অনেক শার্প, হ্যাঁ, 8 টাকা লাগে, আমি 2 টাকার একটা খসড়া ব্লেড কিনলাম, টুসটুস টুসটুস করে কাইটা নিলাম অনেক পারিশ্রমিক, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু খারাপ থেরাপিস্ট, হ্যাঁ। কারণ রাসূলুল্লাহ যদি থাকতো আমি পারিশ্রমিক পাইতাম না, তাহলে সুন্নাহ কিন্তু ফলো হইল না। তবে এটা একটা দিক আমি বললাম। তবে সবচেয়ে হিজামার বেনিফিট যে কি, যে যত বাজেভাবেই হিজামা করুক, হোক না হোক, জাদু যার উপর আছে, হিজামাতে জাদু যাবে। একদম হিজামা থেরাপিস্ট কাইটটা আমাকে পাস করে দিক, হ্যাঁ, আমাকে শেষ করে দিক, কিন্তু তারপরেও আমার জাদুর যে ইফেক্ট সেটা যাবে। আমি একটা ঘটনা বলি, কেন এই বিষয়টা আমি বললাম। আমার কাছে রিসেন্ট না, অনেক ভিডিওই আসে, হ্যাঁ। আমাকে রাকিরা ফোন দেয়, আমাকে হুজুররা ফোন দেয়। এখন হুজুররা তো কখনো আমার কাছে তো এমনিও পুরুষ আলাও না, বাট আমি তো ফোন সবারই ধরি। তো হুজুররা কয়েকটা ভিডিও পাঠাইছে, হ্যাঁ, যে তারা মুয়াজ্জিন দিয়ে করছে, কিংবা যারা একটু একটু জ্ঞান পারে, হ্যাঁ, তাদের দিয়ে করছে। এখন জায়গাটা এমন হয়েছে যে তাদের ওইখানে কারো সেলাই লাগছে, কারণ ওই জিনিসটা পচেই গেছে, কারো বানের মতো ইনজুরি হয়েছে, কার 15 দিন অ্যান্টিবায়োটিক খাওয়া লাগছে। কিন্তু হিজামা নিয়ে যদি আমার অ্যান্টিবায়োটিক খাওয়া লাগে, হিজামা নিয়ে যদি 1 মাস আমার বার্নের ট্রিটমেন্ট করা লাগে, হিজামার পরে যদি আমার ওই সারফেসে সেলাই লাগে, এটা কি আসলে হিজামা? হিজামা তো একটা সিম্পল, হ্যাঁ, সার্জিক্যালও ট্রিটমেন্ট না, হিজামা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। এইটা নিলে আমার আরাম লাগবে, এইটা নিলে আমার স্কিন গ্লো করবে, এইটা নিলে আমার সার্কুলেশন বাড়বে। তাহলে এই জিনিসটা নেওয়ার কারণে আমার যদি এত ডিসঅ্যাডভান্টেজ হয়, তাহলে তো এই জিনিসটা সুন্নাহ হতে পারে না, হ্যাঁ। এইটা একটা বড় কোশ্চেন। এই কোশ্চেনগুলো যখন আমার কাছে অ্যারাইজ হলো, তখনই আমি ঘাটতে দেখলাম না, রাসূলুল্লাহ নিজেই 2টা ফাইন লাইন করে গেছে, হ্যাঁ। ফাইন লাইনটা কি, যে কেউ পারবে কেউ পারবে না। তার মানে যারা পারে না তাদের দ্বারা এটা হয়। তখন আমি ইনভেস্টিগেশন করলাম, ফার্দার জিজ্ঞাসা করলাম, তখন শুনলাম যে তারা ব্লেড হিসাবে সার্জিক্যাল ব্লেড ইউজ করে নাই, নর্মাল ব্লেড ইউজ করছে। শোনেন, এখন যে পারে তার কাছে সব কিছুই নর্মাল থাকবে, হ্যাঁ। যেমন আমি ডক্টর, আমার কাছে সার্জিক্যাল ব্লেড কি তরোয়াল কি আমি জানবো কতটুকু কাটতে হবে, বা সবাই সে নলেজটা পাবে না। আমি অহংকার করতেছি না, আলহামদুলিল্লাহ। আমি বলতেছি মানে জ্ঞানের কথা, হ্যাঁ। যে মেডিকেল সেক্টর না, সেও হিজামা করতে পারবে এমন না, হিজামা করার জন্য অনেক বেশি মেডিকেল জ্ঞান থাকা লাগবে। বাট কিছু জিনিস ফলো তার করতে হবে। সে যেন জিনিস দিয়ে কাটতে পারে না, সে যেহেতু অভিজ্ঞতা নাই তার, সে বুঝবে না যে কোন জিনিস দিয়ে কতটুক কাটলে, কতটুক পার্টস করলে কতটুক কি হইতে পারে। কারণ আমাদের এখানে ভেসেল থাকে, আমাদের এখানে সুইট গ্ল্যান্ড থাকে, আমাদের এখানে অনেক কিছু থাকে। আমি এটাকে নর্মাল ভাবতেছি, বাট ইটস নট নর্মাল, হ্যাঁ। এটা খুবই প্যাথোলজিক্যাল ইস্যু হতে পারে, হ্যাঁ। এটা কিন্তু নর্মাল না, হ্যাঁ। এটা আমার মাথায় রাখতে হবে। তো আমরা যেটা শিখলাম যে পারিশ্রমিকের 3টা হাদিস, হ্যাঁ, যে রাসূলুল্লাহ পারিশ্রমিক কাকে দিয়েছেন এবং কাদের দেন নাই। আমরা চেষ্টা করব আমার ক্লাস, ইউটিউব ভিডিও, কিংবা রিল, কিংবা ফেসবুক পেজ, কিংবা আমার যে ওয়েব লিঙ্কে যারা স্টুডেন্ট, যারাই আমার ক্লাসটা করতেছে, সবাই যাতে সেই ধরনেরই থেরাপিস্ট হইতে পারে, যে তারা যদি রাসূলুল্লাহকেও হিজামা করাইতো, তারা যাতে বেনিফিট পাইতো, হ্যাঁ, তারা যাতে পারিশ্রমিক পাইতো। আমি এটাই আশা করব। ঠিক আছে, ইনশাল্লাহ। এখন আমরা জানবো কোন কোন রোগের আমরা হিজামা করব, হ্যাঁ। হিজামা তো সব রোগের হবে না, কিছু কিছু রোগ অবশ্যই বাদ যাবে, আবার কিছু কিছু রোগের জন্য হিজামাটা মারাত্মক উপকারী। যেমন আমি যে ব্যথার বেশিরভাগ হলো পেইন ম্যানেজমেন্টের জন্য হিজামা কাজ করে। তো এটা একটা কোশ্চেন থাকে, আপনি যদি চেম্বার দেন কিংবা সেন্টার দেন, যেটাই দেন, আপনাকে বলবে আমার তো এই সমস্যা, তাহলে কি হিজামা সম্ভব কিনা, হ্যাঁ। তো ভালো যে আপনি ডিজিজটা সম্পর্কে একটু জ্ঞান রাখলেন, হ্যাঁ। এটা আমার বইয়ের 49 নাম্বার পৃষ্ঠায় আছে, হ্যাঁ। আমার বইটা হলো হিজামা অবহেলিত সুন্নাহ। তো এইটা আপনার রকমারি, তারপরে ধরেন ওয়াফি লাইফ, আরও কিছু পাবলিকেশন যেখানে আছে সেখানে পাবেন। এটা এমনি বের হয়েছে হলো পাথফাইন্ডার পাবলিকেশন থেকে।
বইটা কালেক্ট করে আপনি পড়তে পারেন, হ্যাঁ, এটা ভালো বইটা সামনে থাকলে। আমি যদি 49 নাম্বার পৃষ্ঠা খুলি, তাহলে সেখানে ডিজিজ লেখা আছে, রোগ অনুযায়ী হিজামা পয়েন্টে লেখা আছে। পয়েন্টগুলো আমি একটু পরে আলাপ করতেছি। পয়েন্টটা কী হবে, একদম সহজ, হ্যাঁ, পয়েন্টের জন্য কোনো মাথা খারাপ করা লাগবে না। অনেকেই আমাকে বলে হিজামার পয়েন্ট জানার জন্য ক্লাস করতে যায়। তো যাই হোক, পয়েন্টটা আমি এত স্মুথভাবে পড়াই দিব যে ইনশাল্লাহ এরপরে আপনাদের তেমন কিছু করা লাগবে না, হ্যাঁ, এটা খুব ইজি। আর যদি আমি অনেক এলাবোরেট করে কিংবা অনেক কঠিন করে পড়াইতে চাই, তাহলেও সম্ভব। আসলে সেই জিনিসটাই সবচেয়ে ভালো, যে জিনিসটা সবচেয়ে ইজি হয় আমাদের জন্য, হ্যাঁ। আমরা কেন টিচার রাখি, আমরা কেন প্রাইভেট টিউটর রাখি, যাতে জিনিসটা সবচেয়ে সিম্পলি ওয়ে সে বের করে দিতে পারে। যে যত সিম্পল ওয়ে বের করে দিতে পারবে, মাথা তত তাড়াতাড়ি ক্যাচ করবে। তো আমি চেষ্টা করব সেই সিম্পল ওয়েটা বের করার। এছাড়া আপনারা অনলাইনে অনেক পাবেন যেখানে অনেক মেডিকেল টার্ম ইউজ করা, ফাংশন বলতেছে, মেডিকেলে বোনস বলতেছে। আসলে সত্যি কথা কি, আমরা পড়ছি মেডিকেলে 5-6 বছর, হ্যাঁ, হয়তো বা ইউনানি পড়ছে 4 বছর। হিজামার জন্য এত কিছু লাগে না, হ্যাঁ, হিজামার জন্য এত কিছু লাগে না, অ্যাকচুয়ালি লাগে না। এখন আমি যদি আমার এটা ফলাও দেখাতে চাই আপনার উপরে, হ্যাঁ, আপনি একটা নন মেডিকেল পার্সন কিংবা মেডিকেলি পার্সন, হ্যাঁ, ফলাও দেখাতে চাই, অনেক কিছু দিয়ে আমি দেখাতে পারবো আপনাকে। এটার জন্য এই ধম, এই রফ, এটার জন্য এত পড়া দরকার নেই। স্পেসিফিক যেটা লাগবে সেটাই আমি আপনাকে বলবো, একদম ক্লিয়ার কাট বেসিক। ঠিক আছে, রোগগুলো জানা থাকলে একবার পড়ে রাখলে আমাদের জন্য ভালো হবে। কিংবা এই বই যদি কালেক্ট করে রাখি, কোনো পেশেন্ট যদি আসে, চেম্বারে যদি বসি, কিংবা আমরা যদি কোনো সেন্টারে বসি, সেখানে যদি আমার বইটা থাকলো পাশে, যেখানে বসলাম পাশে বইটা রাখলেন, কিংবা কাবার্ডের উপরে বইটা থাকলো। হঠাৎ যদি কখনো এমন হয় যে কেউ আসলো আপনার চেম্বারে, যে আমার তো এই রোগ হবে কি না, আপনি চট করে একটু দেখে নিলেন, হ্যাঁ, 49 নম্বর পৃষ্ঠা। আমার বইটা পাবলিশ করার কারণে এটা যাতে সবার হ্যান্ডবুক হিসাবে থাকে, টেক্সট বই হিসাবে থাকে, এটা যাতে প্রত্যেকটা থেরাপিস্টের কাছে থাকতে পারে অ্যাজ এ টেক্সট বুক, হ্যাঁ। কী কী রোগ হয়, গাট, হ্যাঁ, গাউট নিয়ে অনেকে আসবে, গাউট তো হয় বেশিরভাগ মহিলাদের। তো গাউটের ব্যথার জন্য হিজামা সম্ভব। এখন বলবেন যে হিজামা করলে কি গাউট চলে যাবে? আচ্ছা, হিজামা করলে কোনো রোগই যাবে না, কিন্তু রোগের কারণে আপনার যে পেইন হইতেছিল, রোগের কারণে যে আপনার কমপ্লিকেশন হতেছিল, সেইটার এগনেস্টে হিজাম আপনাকে বুস্ট আপ করতেছে, ইমিউনিটি বাড়াচ্ছে। যেমন কি জ্বর হইলে কি হয়, হ্যাঁ, জ্বর হলে কিন্তু আমরা নাপা খাই, কিন্তু সাথে কিন্তু আমরা কিছু ডায়েটারি চেঞ্জ করি, হ্যাঁ, যে লিকুইড ফর্ম একটু রাখি, একটু ঝালটাল না খাই, মানে মুড যাতে একটু পাতলা থাকে, হালকা থাকে, শরীরে যাতে হেভি ফিল না হয়, এইটা আমরা ডায়েটারি চেঞ্জ করি। হিজামা আমাদের শরীরটাকে এইভাবে একটু সাফোকেটিভ করে, হ্যাঁ, কমফোর্টেবল করে যাতে, এবং ইমিউনো বুস্ট আপ করে যাতে আমরা মানে ওই জিনিসটার মোকাবেলা করতে পারি, হ্যাঁ, এবং পেইন যাতে আমাদের চলে যায়। কিন্তু এর মানে এই না গাউট চলে যাওয়া। ইমিউনিটি বুস্ট আপের সাথে যদি ডিজিজ কন্ট্রোলে আসে কিংবা চলে যায়, সেটা অবশ্যই আল্লাহর দয়া। আর ওই দিকে হিজামা আমাদের আগায় দেয়, হ্যাঁ। তারপরে যেমন সায়াটিকা পেইন কি আমি আপনাকে বলি, বেশিরভাগ কী হয়, এই যে ধরেন আমি পোস্টারে এভাবে বসে রয়েছি, হ্যাঁ, আমি একটা ফিমেল, বেশিরভাগ ফিমেলদের হয়। আমাদের বডির একদম স্পাইনাল কর্ড, মানে আমাদের যে মেরুদণ্ড বলা হয়, একদম লাস্ট, হ্যাঁ, লাস্টের যে হাড়টা আছে ওটা অনেক ছোট, ওইখানে আমাদের ভার, আমাদের শরীরের যে ভার, হ্যাঁ, ওয়েট, এইটা কিছু কিছু পুরা বডির ওয়েট কয়েকটা স্ট্রাকচার ট্রান্সমিটেড হয়। যেমন আমি আপনাকে বলি, যেমন আপনি যখন ঘর করবেন, হ্যাঁ, কিংবা বিল্ডিং করবেন, তখন খুঁটি দেন। তো সেইভাবে বুঝেন যে আমাদের শরীরে খুঁটি আছে, সবগুলা বোনস খুঁটি না, খুঁটি হিসাবে কিছু কিছু বোনস কাজ করে। তো সেই জায়গাগুলোয় প্রেশার যায়, প্রেশার যাওয়ার কারণে বডির যে লাস্ট পার্ট, মেরুদণ্ডের যে লাস্ট পার্ট, সেখানে একটা ব্যথা হয়, সায়াটিকা, ওটাকে বলে সায়াটিকা পেইন। বেশিরভাগ এভাবে বসার কারণে, আমি যেভাবে বসে রয়েছি এইভাবে বসার কারণে হতে পারে। ফিমেলদের বেশিরভাগ হয়, কারণ ফিমেলদের বেশিরভাগ কাজই বসার কাজ। মানে তারা যে, আমি বলতেছি না তারা, মানে জিনিসটাকে আমি আপনাকে বলি, বসার কাজ যেমন কাটতেছে, রান্না করতেছে, থালা বাসন ধুইতেছে। থালা বাসন তো এখন ধরেন আপনার দাঁড়ায় দাঁড়ায়ও ধোয়া যায়, ঠিক আছে, বাট কাটতেছে, কুটতেছে। এখন আমরা পোস্টারগুলো চেঞ্জ করছি যে নিয়ে কাটিং করি, হ্যাঁ, টেবিলের উপর করে। কিন্তু আগে কি করতো, নোয়ায় বটি দিয়ে, হ্যাঁ, কিংবা ধরেন বসেও, হ্যাঁ, দেখা যায় যে বেশিরভাগ কাজই আমাদের বসার কাজ থাকে, কিংবা এইভাবে থাকে যে পিঠের উপরে আমাদের একটা চাপ আসে, হ্যাঁ।
তো ওই জায়গাটার কারণে আমাদের সায়াটিকা পেইন হয়, আবার সিজারের পরেও হতে পারে সায়াটিকা পেইন। তো সায়াটিকা পেইন বেশিরভাগ মহিলাদের হয়, তবে সায়াটিকা পেইন হয়, হ্যাঁ। তো এই পেইন রিলিফের জন্য আমরা হিজামা নিতে পারি, ঠিক আছে। ওকে, গেল হলো ব্যাক পেইন, যেটা বললাম লাম্বার স্পন্ডাইলোসিস, লাম্বার স্পন্ডাইলোসিস, হ্যাঁ, এবং হলো ব্যাক পেইন। এই জিনিসটা কি হাড় ক্ষয়, হ্যাঁ। মেন কথা হলো লাম্বার স্পন্ডোলাইসিস হলো লাম্বার 4-5-এর একটা যে আমাদের মানে প্রত্যেকটারই তো একটা ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে ডিজেনারেশন হয়ে যায়। মানে আমি আপনাকে বলি জিনিসটা, এই যে ব্যাগ, হ্যাঁ, ব্যাগ আমি ইউজ করতেছি, হ্যাঁ, এখন আমি ব্যাগ ছিঁড়ে গেল, তার মানে এটা ক্ষয় হলো, হ্যাঁ। ওই লাম্বারের গুলার কিছু অংশ ক্ষয় হয়ে যায়, মানে ছিঁড়ে যাওয়া না, মানে ধরেন ওইখানে একটা ডিসকমফোর্ট এরিয়া তৈরি হয়। আপনারা তো অ্যানাটমি জানার দরকার নেই, অ্যানাটমিক্যাল যদি আমি পড়ে আপনারা বুঝতে পারবেন না, সত্যি কথা যেটা, হ্যাঁ। কাজে এত বুঝা লাভ নেই। আর আপনি বুঝতে চাইলে আপনি গুগল করেন, হ্যাঁ, ডিজেনারেশন মানে আপনি গুগল করেন, হ্যাঁ। তবে সংক্ষিপ্ত বাংলা ভাষায় বুঝেন হলো ক্ষয়। এই যে যেমন ব্যাগটা ক্ষয় হয়ে গেলে ব্যাগটা আমি ইউজ করতে পারবো না, কিংবা ব্যাগটা সেলাই দিয়ে আমার ইউজ করা লাগবে, ঠিক ওইখানে কিছু না কিছু আমার ট্রিটমেন্ট করা লাগবে, সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্টে আমরা আসলে কখন যাই, যখন দেখি যে না এইটা এমন অবস্থা যে এত কমপ্রেস হচ্ছে যে সার্জিক্যাল ইন্টারভেনশন দরকার, তখন আমরা সার্জিক্যাল ট্রিটমেন্টে যাই। বাট সার্জিক্যাল ট্রিটমেন্টে যাক না যাক এই ব্যথা পারসিস্ট করে, ঠিক আছে। তো এই ব্যথা রিলিফের জন্য এই হিজামা করলে আপনি এই ব্যথা থেকে দূরীভূত হবেন, বাট ওই জায়গাটা আপনার ঠিক হয়ে যাবে তা না, ঠিক আছে। যেমন সেলাই করলে ব্যাগটা নতুন হয়ে যাবে না, সেলাই করলে ব্যাগটা রিইউজেবল হবে। হিজামা সবসময় সাপোর্টিভ ট্রিটমেন্ট, কিউরেটিভ না। কিউরেটিভ ট্রিটমেন্ট আপনার সার্জিক্যাল ট্রিটমেন্ট, ঠিক আছে। ওকে, তারপরে আসলো রিমোটিক আর্থাইটিস, হ্যাঁ। রিমোটেড আর্থাইটিস ওই একই কথা, যে আর্থাইটিসের পেন মানে আঙ্গুলের ব্যথাগুলা, হ্যাঁ। তারপর ধরেন বড় বড় সব ধরনের আর্থাইটিসই, হ্যাঁ, যে বড় বড় অস্টিও আর্থাইটিস, তারপর বলেন রিমোটেড আর্থাইটিস, যত ধরনের আর্থাইটিস আছে ব্যথা, হ্যাঁ, ওই ব্যথাগুলো আপনার দূর হবে, হ্যাঁ। দূর দূর জিনিসটা কি আমি আপনাকে বলি, এখন সারা জীবনের জন্য টাটা দিবে তা না। জিনিসটা হইতে পারে যে আপনার 2-3টা সেশন হিজামাতে লাগতে পারে, আবার এমন হইতে পারে যে 2-3টা সেশনে না হয়ে আপনার একটা সেশনেই অনেক কমে গেল, যে বছরে শুধু শীতের সময় আপনার ব্যথা আসে, হ্যাঁ। কিংবা হলো প্রতি বছর একবার করলেও হয়, এনি এনি কেস হতে পারে। তবে হিজামা করলে আপনার ব্যথা রিলিফ হবে। এখন কতটুকু রিলিফ হবে, কত মাসের জন্য রিলিফ হবে, কত দিনের জন্য, কত বছরের জন্য, এইটা টোটালি আপনার বডি ডিপেন্ডেন্ট এবং আল্লাহর দয়া ডিপেন্ডেন্ট, হ্যাঁ। এটার সাথে থেরাপিস্টের কোনো মানে নেই, রিলেশন নাই। থেরাপিস্টের রিলেশন থাকতে পারে যদি থেরাপিস্টের উপর আল্লাহর দয়া থাকে, যে তার হাত দ্বারা করলে আপনার রিলিফ হয়ে যাবে, সেটা হতে পারে, মানে এটা দয়ার কেস, হ্যাঁ। তবে দূরীভূত হবে মাস বছর, এটা দয়ার উপরে। আচ্ছা, তারপর আসতেছে একই জিনিস সব সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস, মানে ঘাড়ে ব্যথা, হ্যাঁ। ঘাড় বেড়ে যায় কিংবা ক্ষয় হয়ে যায়, যাই হোক। এই যে ধরেন এই যে এরকম করে আমি নুয়াই রয়েছি, হ্যাঁ, এরকম করে তো কম্পিউটারে সবাই কাজ করি আমরা, দেখা যায় যে সবাই তো না, মানে অফিসিয়াল যারা জব করে, তো ঘাড়ের মধ্যে একটা প্রেশার পড়ে, হ্যাঁ। তো ওই প্রেশারটাও চলে যায় যদি আমি হিজামাটা করি, হ্যাঁ। তখন আমি কি করব, আমি আরও ধর এই প্রেশারের জন্য 1-2 দিন লিভ নিলাম, ওই লিভটা আমার লাগলো না, হ্যাঁ। শুক্রবার দিন ছুটির দিনে কিংবা অন্য কোনো ছুটির দিনে ঘুমায় টুমায় আমার সলভ হয়ে গেল, ওটার জন্য এক্সট্রা আরও আমার অনেক ছুটি লাগলো না, আমার ডেইলি লাইফ হ্যাম্পার হইলো না। ছুটিটা আমি অন্য কাজে লাগাইলাম, তার মানে যে অফিসিয়াল ছুটি নিব না তা না, ছুটিটা আমি অন্য কাজে লাগাবো। ওকে, তারপরে এরকমই লেগ ক্র্যাম্পিং, মানে ওই যে আমি আপনাকে বলি আপনি ঘুমাইলেন, হ্যাঁ, পা ঠিকভাবে আসে না, পা এত টান টান শক্ত হয়ে যায় যে উঠতে পারি না, চিৎকার চেঁচামেচি, হ্যাঁ। তো এই যে এটা হলো মাসেল রিজিড হয়ে যাওয়া, হ্যাঁ। মাসেল রিজিড হয়ে যায় কি, মাসেলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ যদি নিউট্রিশনের ডেফিসিয়েন্সি হয়, যেমন পটাশিয়ামের ডেফিসিয়েন্সি, ইলেকট্রোলাইট, এগুলো তো ইলেকট্রোলাইট, এগুলোর ডেফিসিয়েন্সিতে অনেক সময় মাসেল থাকে না, রিজিড হয়, হ্যাঁ। মাসেল হলো আপনার যেমন থাকার কথা, বিল্ড আপ থাকার কথা, তেমন বিল্ড আপ থাকে না, মেন কথা মানে হলো মাসেলের যে ডিসকমফোর্ট, সেটার জন্য লেগ ক্রাম্পিং হয়, লেগ মাসেলে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, লেগ থাই যার যত সুস্থ সে ততটা সুস্থ, ঠিক আছে। এটা হলো আমাদের একটা ক্লিনিক্যাল একটা ইফেক্ট, হ্যাঁ, দেখা ক্লিনিক্যাল একটা আইন, যে কারণ সব কিছুই শেষ হয় লেগ দিয়ে, হ্যাঁ। যেমন আপনার ধরেন আপনার সায়াটিকা পেইনে আছেন, হ্যাঁ, আপনার ওই পা হাঁটতেই সমস্যা হবে, আপনার কিডনির সমস্যা, পায়ে পানি আসবে, আপনার যাই হবে পায়ে আপনার একটা রিলেটেড থাকবেই, মানে লাস্ট এটা আপনার নকিং,
হ্যাঁ, যে আপনার পা সুস্থ না মানে বডির অবস্থা খুবই ড্যামেজ হয়েছে। হ্যাঁ, আপনার এটা একটা নকিং। আর ইসলামে পা হইল ইসের পথে, ইসলামিক পথে সিম্বল। তার মানে পায়ের যত্ন আপনি নিতেই হবে, পায়ের যত্ন আপনি নিতেই হবে। পা যার যত, এটা যদি আমি স্পিরিচুয়াল আই হিসাবে চিন্তা করি, পা যার যত পারফেক্ট এবং পা যার যত অ্যাক্টিভ, সে ইসলামিক পথেও তত অ্যাক্টিভ এবং তার বডি ফিটনেসও তত পারফেক্ট। পাই আপনাকে ইন্ডিকেট করবে যে আপনি সুস্থ আছেন কিনা। এটা একটা স্পিরিচুয়াল আই, যেটা আপনি ধরেন অনেক আধ্যাত্মিক লেভেলে গেলে বুঝতে পারবেন। ঠিক আছে, এর জন্য পায়ে যত্ন নিতে হবে। পা কামড়ানো মানে আপনি কলা খাবেন, পটাশিয়ামের ডেফিসিয়েন্সি, আরও কিছু আছে ডায়েটারি, সেটা ধরেন অন্য ব্যাপার। বাট হিজামার জন্য আপনি তখন এটা দিলে, হিজামা করলে ইমিউনিটি বুস্ট আপের কারণে এই পায়ের জীবাণু আপনার বন্ধ হবে, লেগ ক্রাম্পিং। ঠিক আছে, তারপর হলো হাত ঝিনঝিন করা, যে কোনো ঝিনঝিন মিনঝিন মানে হলো আপনার নার্ভের মধ্যে ভিটামিন B12 সমস্যা, আপনার নার্ভের ডেফিসিয়েন্সি, মানে যেই রুট লেভেলে আপনার দেওয়ার কথা। ধরেন আমি এখন কথা বলার জন্য, হ্যাঁ, আমার এখন গলা পরিষ্কার করা লাগবে, গলার স্বর লাগবে, হ্যাঁ, আমি ঘুমায় থাকলে তার কথা বলতে পারবো না। আমাকে যদি খাবার না দেয়, একদম আমি ডিহাইড্রেটেড, আমি কি কথা বলতে পারবো? তেমন নার্ভেরও সিস্টেমগুলো আছে, আপনি তো নিউট্রিশন জিনিসগুলো দিতে হবে, পৌঁছাইতে হবে, না পৌঁছাইলে তার তো চলতে হবে। তখন সে একটা অর্গান থেকে যদি নেয়, সবসময় ধরেন সে একটা অ্যামাউন্ট নিত, সাপোজ ধরেন, হ্যাঁ, এখন আপনি সেই অ্যামাউন্টটা তাকে দিচ্ছেন না বাইরে থেকে, সে কী করবে? তার তো ওই অ্যামাউন্টই লাগবে। তখন কিছু কিছু অর্গানে ডেফিসিয়েন্সি হয়, এই ঝিনঝিন মিনঝিন চিনঝিন এগুলা। ঠিক আছে, আমি একদম বাংলা ভাষায় বুঝাই দিলাম। অ্যাকচুয়ালি এটা হয়, যদি মেডিকেল টার্মে বলি, নিউরোপ্যাথি যে জিনিসটা বলে, হ্যাঁ, পেরিফেরাল নিউরোপ্যাথি, সেটার একটা সাইন। ঠিক আছে, আচ্ছা, আর মেডিকেলে যদি আমি আপনাদের বুঝাতে চাই, আপনারা বুঝবেন না। ঠিক আছে, এর জন্য আমি সহজ বাংলা ভাষায় বুঝাই দিলাম। আর যদি আপনি বুঝতে ইচ্ছা করে, আপনি গুগল করেন, কিংবা আমার চেম্বারে এসেন, আমি বুঝাই দেবনি, তারপরে বুঝবেন না। আচ্ছা, এই গেলেও কিছু কন্ডিশন। এরপরে আমরা শুনবো নিউরোলজিক্যাল কন্ডিশন। এখন অনেকে বলবে যে আচ্ছা, হিজামা তো তাহলে তোমার মাথার কোনো কাজের না, হ্যাঁ, পেইন, মাথার সাথে তো পেইন না। তাকে বুঝাই দেবেন মাথার সাথেও পেইন রিলেটেড, যেমন মাইগ্রেন, মাথা ব্যথা। মাইগ্রেন আর হেডেকের পার্থক্য আছে। মাইগ্রেন আমরা সবাই নর্মালি বলে ফেলি মাইগ্রেন। অ্যাকচুয়ালি মাইগ্রেনের জন্য যে জিনিসগুলো থাকা দরকার আমাদের ক্লিনিক্যালি, সেই জিনিসগুলো না থাকলে আমরা অহরহ বলতে পারি না। তবে কি, যারা ডাক্তার না তারা অনেক কিছু বলতে পারে, এগুলো তো আর তারা ধরবে না। ডাক্তাররা সহজে এর জন্য ডিজিজ কিন্তু বলে না, কারণ ডিজিজের জন্য ডায়াগনোসিস দরকার এবং সেই ইনভেস্টিগেশনগুলো দরকার, যে এই জায়গায় এই আছে, তাহলে তুমি সেটা বলো। ডাক্তার এরকম ধুমধাম করে বলতে পারে না। তো ক্লিনিক্যালভাবেও যদি মাইগ্রেন প্রমাণিত হয়, তাইলেও হিজামা সম্ভব। হ্যাঁ, মাইগ্রেন জিনিসটা কি, আমি যদি শর্ট করে বলি, যে আমাদের যে ফাঁকাগুলা থাকে, হ্যাঁ, ব্রেনের মধ্যে, সেই ফাঁকাগুলার মধ্যে কালেকশন জমা, তাইলে মাথাটা ভার হয়ে থাকে। এই কালেকশন জমতে সাইনোসাইটিস হতে পারে, অনেক সময় দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে মাইগ্রেন হতে পারে, মানে এইটার ভিত্তিতে অনেক কিছু হতে পারে। তো এইটার বিস্তারিত আমি না বলি, আপনারা জানতে চাইলে গুগল করেন। তবে এইটার সাথে মাথা ব্যথা রিলেটেড। হ্যাঁ, আর এই যে এমনি যে এগুলা সম্পর্কে যে তথ্য মেডিকেল জ্ঞান ছাড়া, সেগুলো তো আমি বলতে পারবো না। আমি যদি মেডিকেল পার্সন না হইতাম, আমি বলতাম। ঠিক আছে, তো মাইগ্রেন, এপিলেপসি হলো মৃগী রোগ। হ্যাঁ, তবে সব কাঁপলেই যে মৃগী হয়ে গেছে তা না। আমাকে অনেকে ভিডিও পাঠায়, মৃগী রোগ। তারপর আমি দেখি না, তখন আমি বলি যে না, দেখি না, এটা তো সবাই মৃগী রোগ বলে। আমি কোন ডক্টর বলছে আপনার কাছে প্রেসক্রাইব আছে? তো আপনার না, প্রেসক্রিপশন তো নাই। আমি হ্যাঁ, আপনি বলতে পারবেন মৃগী রোগ, আপনি আরও অনেক কিছু বলতে পারবেন, বাট অ্যাজ এ ডক্টর আমাদের কিছু ক্লিনিক্যাল সিমটম দরকার। হ্যাঁ, কি এটা অ্যাকচুয়ালি এটা কিনা, অ্যাকচুয়ালি সেটা কিনা, হ্যাঁ, বলার জন্য। তো এই যদি ডায়াগনোসিস কেসও থাকে, আমি কেন বলতেছি, আমি ছোট করতেছি না, আমি বলতেছি যে এই ডায়াগনোসিস কেসগুলোও যদি থাকে, ডক্টরের প্রেসক্রাইব করা, হ্যাঁ, যে সে এপিলেপসি পেশেন্টই, সে মাইগ্রেনের পেশেন্টই, তারপরেও তাকে হিজামা দেওয়া সম্ভব, আমি এটা বলতেছি। মানে কথিত মানুষের কথা ছাড়া যদি ডক্টররাও বলে, তাও আপনি সেখানে হিজামা ট্রিটমেন্ট অ্যাজ এগুলার ইমিউনিটি বুস্ট আপের জন্য, পেইন রিলিফের জন্য দিতে পারবেন। তারপর ধরেন অনেকেই যে কথা আটকায় যায়, হ্যাঁ, স্পিচ ডিলে, স্পিচ ডিসঅর্ডার, হ্যাঁ, কিংবা তোতলা, বাংলা ভাষায় যদি আমি বলি, যে কোনো কিছু, সবগুলোর জন্যই, কারণ এগুলো সব নার্ভ রিলেটেড। হ্যাঁ, এখন আপনি বলবেন যে, আপনি চিন্তা করবেন যে এগুলোর সাথে হিজামার কি রিলেশন। হিজামার যে পয়েন্টগুলা, সবগুলাই কিন্তু রুট লেভেলে কাজ করে। নার্ভের ইন্ডিং, নার্ভের অরিজিন, যেখান থেকে শুরু, আমরা যে ইঞ্জেকশন দিই, হ্যাঁ, ডক্টররা, কিংবা আমরা যে ওটি করি, সব তো আমরা ওই পয়েন্টগুলোতেই করি। হ্যাঁ,
হিজামা মানে যেখানে কাটলে আমাদের জয়েন করলে ভালো, কিংবা যেইখানে আমাদের স্টিচ দিলে ভালো, সেভাবে আমরা যেমন করি। তো আমরা হিজামাতে পয়েন্টগুলো হলো নার্ভের অরিজিন আর ইন্ডিং অনুযায়ী, হ্যাঁ, ওই জায়গাগুলোয় মাসেলগুলো রিল্যাক্সেশন করা, যাতে ওইখানে সার্কুলেশন বাড়লে নার্ভের কাজ যাতে বাড়ে। হুম, নার্ভের কাজ বাড়ে মানে ইমিউনিটি বাড়বে, নার্ভের আন্ডারে যতগুলো কাজ আছে সে যাতে সেই কাজগুলো ভালোভাবে করতে পারে। আর নার্ভের কাজ যখন ভালো হবে তখন এই ডিলে মানে নার্ভ রিলেটেড যে কথা কাজগুলা, স্পিচ ডিসঅর্ডার মানে নার্ভের কারণে যা হয়ে গেছে কমপ্লিকেশন হিসাবে বলেন, ডিসঅ্যাডভান্টেজ হিসাবে বলেন, সেগুলো যাতে পিউরিফাই হয়, সেগুলো যাতে ঠিক হয়ে যায়। ওকে, তারপরে আছে পেরিফেরাল নিউরোপ্যাথি। ওই যে বললাম, হ্যাঁ, যে পেরিফেরাল নিউরোপ্যাথি কি, হ্যাঁ, ধরেন আপনার জিনিসটা কি, যে আপনার ব্যথা পাওয়ার কথা, আপনার সেন্সেশন থাকার কথা, সেখানে কোনো সেন্সেশন নাই। হ্যাঁ, এটা বেশিরভাগ ডায়াবেটিস পেশেন্টের হয়। হ্যাঁ, আগুন লাগলেও তারা বুঝে না, তো কারণ তাদের ওই নার্ভিটা যায় না, ভোতা হয়ে যায়। বাংলা কথায় হলো ভোতা হয়ে যায়। হ্যাঁ, অনুভূতি ভোতা হয়ে যাওয়া। হ্যাঁ, এই যে ভোতা হয়ে যাওয়া তার মানে কি, নার্ভ তো অতটুকু কাজ করতেই পারতেছে না, কারণ অলরেডি অনেক তো কাজ করতেছে শরীর চালানোর জন্য, মানে আপনার লাইফটাকে কন্টিনিউ করার জন্য, যে ওরা ছোটো ছোটো কাজ ছেড়ে দিতেছে। ধরেন আমি একটা বাসার একটা কাজ করতাম, না না, ধরেন আমি 3 বেলা রান্নার একটা বেলা রান্না করতাম। কোনো কারণে আমার যে হেল্পিং হ্যান্ড ছিল সবাই শেষ, এখন আমাকে দিল 3 বেলা রান্না করায়। 3 বেলা কি আমি পারফেক্টভাবে করতে পারবো না? আমি তখন চিন্তা করবো কি, 3 বেলায় যদি আমার করতে হয় তাহলে আমি 3 বেলা কমাই ফেলবো। যদি 2 বেলা দেখা যায় দুপুরবেলা যদি 4টা ডিশ হয়ে থাকে, সেখানে আমি একটা ডিশ বানাই ফেলবো, যেহেতু আমার 3 বেলা করতে হবে। হ্যাঁ, কিংবা আমি 2টা ডিশ বানাই ফেলবো। রাত্রে যদি হয় তাহলে আমি ওই দুপুরেরটাই গরম করে দিব, কারণ আমি তো একবেলা রান্নাতেই অভ্যস্ত। হ্যাঁ, তো এই জিনিসগুলো হবে তখন, কিন্তু ওই জিনিসগুলো ওইভাবে হবে না আগের মতো। তো নার্ভ জিনিসটাও ওইভাবে, যেহেতু তার উপরে এত প্রেশার আসতেছে, সেই ধরনের সে এলিমেন্ট দিচ্ছে না, তখন সে এভাবে এভাবে ছাড়তে শুরু করবে। হ্যাঁ, এই যে গন্ডগোলগুলো ভোতা হয়ে যাওয়া, এগুলো যখন আমি নার্ভকে রিল্যাক্স করে দিব, নার্ভকে পরিষ্কার করে দিব, ইমিউনিটি বাড়াই দিব, মানে নার্ভের আমি শক্তি বাড়াই দিলাম। ধরেন আমার শক্তি কোনোভাবে বাইরে গেল, কীভাবে বাইরে গেল, কিছু খাবার অর্ডার হয়ে আসতেছে, কিছু আবার দেখা যাচ্ছে প্রতিবেশী দিয়ে যাইতেছে, হ্যাঁ, অর্ধেক করা হ্যান ত্যান কিছু একটা, কিংবা বাজার আরও পাকানো অবস্থায় চলে আসতেছে, যে আমার শুধু গরম করলেই হইতেছে, এই ধরনের যদি ব্যবস্থা হয় তাহলে কি আমার জিনিসটা আরও স্মুথ হয়ে যাবে না, যে দায়িত্বটা আমি নিয়েছিলাম। তো নার্ভেরও জিনিসটা ওই ধরনের নিই, যে হিজামা করলে ইমিউনিটি বুস্ট আপ হয়। আসলে ইমিউনিটি বুস্ট আপের মাধ্যমে সব ডিজিজকেই সে সাপোর্টিভ ট্রিটমেন্ট হিসাবে দিচ্ছে। তারপর ফেশিয়াল পালসি জিনিসটা হলো মুখ বাঁকা হয়ে যাওয়া কোনো একটা নার্ভের কারণে। নার্ভ কি, ফেশিয়াল নার্ভ, হ্যাঁ, কোনো একটা মানে ধরেন এটা একটা কন্ডিশন, ডিজিজ কন্ডিশন, সবগুলোই ডিজিজ কন্ডিশনই আমি আপনাকে বলতেছি। এই কন্ডিশন আপনি দিতে পারবে, যে আমার তো স্ট্রোকের পরে মুখ বাঁকা হয়ে গেছে, কিংবা ফেশিয়াল পালসি হয়েছে, কিংবা আরও কিছু হয়েছে, আমি তো থেরাপি দিই, তাহলে আমি হিজামা দিতে পারবো। হ্যাঁ, হিজামাও আপনি দিতে পারবেন। ওকে, গেল। তারপর আসছে সেরিব্রাল পালসি মানে হলো মস্তিষ্কের যদি পক্ষাঘাত হয়, আপনি শুধু এগুলা দেখবেন। আপনাকে যদি কোনো পেশেন্ট আসে, দেখান তো সম্ভব নাকি, আপনি আমার বইটা খুলে শুধু দেখবেন ওই ডিজিজটা বইতে আছে কিনা, তাহলে বলবেন হিজামা সম্ভব। তারপর যদি মানে কেউ আপনাকে বললো যে রাতের মধ্যে নকটার্নাল নিউরোসিস, রাতে আমার মেয়ে পেশাব করে দেয়, কিংবা রাতে আমি নিজেই পেশাব করে দিচ্ছি, এটার অনেক কন্ডিশন হতে পারে। আপনি ক্লিনিক্যালি ঠিক আছেন, কিন্তু এটা তো সম্ভব না, নার্ভেরই কোনো একটা সমস্যা, সেটার জন্য আপনি হিজামা নেবেন। অনেক ঘুমের একটা লিমিট আছে, হ্যাঁ, অত্যাধিক ঘুম, তাও আপনি হিজামা দিবেন, ঠিক আছে। উইক মেমোরি, কিচ্ছু মনে থাকে না, অবশ্যই হিজামা দিবেন। ট্রাইজেমিনাল নিউরোগ্লিয়া, এটা কি, আপনি যখন ব্রাশ করবেন দেখবেন ঝিনঝিন করতেছে, হ্যাঁ, হঠাৎ করে মাথার বা সাইড ডান সাইডে মানে কর্নার সাইডগুলা হঠাৎ করে ব্যথা করতেছে, মানে হঠাৎ। হ্যাঁ, এইটা একটা নার্ভের কারণে হয়। এরকম যদি আপনার হয় তাহলে আপনি হিজামা দিতে পারেন। এইটা আমি আপনাকে কেন বলতেছি, পেশেন্ট আপনার কাছে সেগুলো বলবে, আচ্ছা এটার জন্য কি হিজামা দেওয়া যায়, তখন যাতে আপনি ব্ল্যাঙ্ক হয়ে গোবর বুদ্ধির মতো হা করে না থাকেন। হ্যাঁ, এই জন্য আমি আপনাকে বাংলা কথায় বললাম, যে পেশেন্ট এসে আপনাকে কী কথা বলবে, এর জন্য আপনার অনেক সময় মেডিকেল টার্ম জানতে হবে, অনেক সময় ও কী বলবে বাংলা কথাটা জানতে হবে। হ্যাঁ, ও এসে আপনাকে এগুলাই বলবে। আর এই জিনিসগুলো যদি আপনাকে লেখাও থাকে প্রেসক্রিপশনে, যে আমার তো এই রোগ হয়েছে, ডক্টর বলছে, তাহলে আমি হিজামা দিতে পারবো। তখন ওই যে আপনি দেখলেন যে যদি লেখা থাকে ট্রাইজেমিনাল নিউরোজিয়া, এটার কারণে তার এক ডক্টর প্রেসক্রিপশন করছে, হ্যাঁ হ্যাঁ এটার কারণে তো সম্ভব, ঠিক আছে। ওকে, তারপরে আসতেছে হলো, হ্যাঁ, এখানে হলো হার্টের করোনারি আর্টারি ইনসাফিসিয়েন্সি। হ্যাঁ, হার্টের
যদি স্টেন পরানো থাকে, বাল্বের জন্য যদি রিং পরানো থাকে, এগুলোর জন্য কখনোই আপনি হিজামা ধরবেন না, কারণ হিজামাটা পুরাটাই ব্লাড সার্কুলেশনের উপরে কাজ করে। হিজামাতে আপনার একটা বড় লার্জেস্ট অর্গান কাজ করে, সেখানে হলো স্কিন। হিজামাটা এগুলোর উপর যখন কাজ করে, আবার আপনি হার্টের পাম্প, হার্ট তো করতেছে ব্লাড পাম্প, এবং ও এই কাজে অপক্ষ, তাই ওকে এক্সট্রা করে রিং স্টেইনিং এগুলো করানো হয়েছে, তার মধ্যে আপনি আবার ওরে কাজে লোড দিতেছেন। তো আপনি তারপর হচ্ছে অ্যাজমা, হ্যাঁ অ্যাজমা হোক কাশি হোক, এটার জন্য হিজামার চেয়ে ভালো কিছু হইতেই পারে না। তবে এখানে আপনি দেখবেন যে সেই পেশেন্টটা স্মোকার কিনা, কারণ আপনি হিজামাতে দিচ্ছেন কার্বন ডাই অক্সাইড ট্রিটমেন্ট স্কিনের মধ্যে, হ্যাঁ কারণ অক্সিজেন পাম্প করে চলে যেতেছে, কার্বন ডাইঅক্সাইড থাকতেছে, তাহলে ও যদি আগেই লাংসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড ভরায় রাখে স্মোক কইরা, ওর তো হিজামাতে ভালো কিছু হবে না, এই জন্য ও বাদ। কিন্তু অ্যাজমাতে, কফে হিজামাটা অনেক বেনিফিট দেয়, হ্যাঁ কারণ মিউকাস যে সিক্রেশন হয়, কিংবা বলেন যে জায়গাগুলো যে ভরাট হয়ে যায়, হিজামা থেরাপিতে দেখা যায় যে ওই মানে ইনস্ট্যান্ট আপনি এখন হিজামা দিলেন, এখনই সে কমফোর্ট ফিল করবে। এবং কেউ যদি ঠান্ডার সমস্যা থাকে, ঠান্ডা কারদের হয়, ঠান্ডা অ্যালার্জি অ্যাজমা, যাদের ইমিউনিটি অনেক কম বডিতে, এবং যাদের দেখা যায় যে অনেকের বংশগত হইতে পারে অ্যালার্জিটা বেশি, ইমিউনোগ্লোবিন ই, দেখবেন এই পরীক্ষাগুলো দেওয়া হয়, হ্যাঁ তো এই যে জিনিসগুলো ইমিউনিটি রিলেটেড, হ্যাঁ ওইটা যদি বাড়ায় দেয়, অলরেডি তো ইমিউনোগ্লোবিন বডিতে বাড়বেই, আর অ্যালার্জি লেভেলটা কমবে, তখন দেখা যায় যে ওই জিনিসগুলোও চলে আসে। তারপরে পেটের কোন সমস্যার জন্য দিবেন, হ্যাঁ শোনেন পেটের সব সমস্যার জন্যই দেওয়া সম্ভব। এখানে আমি একবার বলে যাই, গ্যাস্ট্রিক আলসার, কনস্টিপেশন, আইবিএস মানে ইরিটেবল বাউল সিনড্রোম, অ্যাবডোমিনাল পেইন, কলিসিস্টাইটিস, ভাইরাল হেপাটাইটিস, সব কিছুতে হিজামা দেওয়া সম্ভব। হেপাটাইটিস কি আমি একটু বলি, হেপাটাইটিস কি, আপনি যদি হেপাটাইটিসে হিজামা দেন, হেপাটাইটিস কিন্তু ভালো হবে না। হেপাটাইটিসের কারণে যে পেট যে শক্ত হয়ে ব্যথা, হ্যাঁ যে চলতে ফিরতে মানে একটা পেট যেটা অনুভব করতেছে, হ্যাঁ এটার যে একটা পেইন, সেই পেইনটা থেকে সে একটু রিলিফ হবে। কনস্টিপেশন, গ্যাস্ট্রিক আলসার, আইবিএস এর জন্য হিজামাটা একদম ভালো, কারণ আইবিএসই বেশিরভাগ হয় জাদু ফাদুর কারণে, উল্টাপাল্টা খাবারের হ্যাবিটের কারণে, আরও কিছু ক্লিনিক্যাল কথা আছে ওগুলো বাদ দিই আমি, বেশিরভাগ হলো এই ইমিউনিটি একদম খারাপ করে ড্যামেজ করে ফেলার কারণে হয়। তো এই ইমিউনিটি যখন বুস্ট আপ হয়, হ্যাঁ তখন দেখা যায় এগুলো চলে যায়, আর হিজামা করলে তো জাদুও চলে যায়, হ্যাঁ কারণ পেটের জাদু একটা যে আছে, সেটা তো এই আইবিএস হয় এটার কারণে, হ্যাঁ তখন দেখা যায় যে এই জাদুগুলো চলে যাওয়ার কারণে ওইটাও রোগ ঠিক হয়ে যায়, হ্যাঁ এটার ইফেক্ট কিন্তু হয়। কিন্তু পেটে আপনারা বেশি করে ফায়ার কাপ করবেন, বেশিরভাগ কি পেটে ফায়ার কাপই করা লাগে। পেটে যদি কেউ ওয়েট কাপিং করে, পেটের মধ্যে দাগ পড়ে যাবে। আর পেট হলো চর্বির কারখানা, যত চিকনই হোক পেটের কিছু লেয়ার চর্বিই থাকে, হ্যাঁ মাসেলও থাকে। তবে ফায়ার কাপিং করলে যেটা হয়, ওই চর্বিটা একটু মানে ভালো রিডিউস হয়, ফ্যাট রিডিউস হয়, হ্যাঁ এটা আমি ফায়ার কাপিং ক্লাসে তো বলছিলাম, ঠিক আছে ওকে। তারপর হলো স্কিন কী কী ডিজিজের জন্য করবে, আপনি করতেছেন স্কিনের উপর, হ্যাঁ স্কিন সব ডিজিজ আপনি হিজামা করবেন, কারণ হিজামা কোন অর্গানে করতেছেন, সবচেয়ে লার্জেস্ট অর্গান স্কিনের সাথেই হিজামা রিলেটেড, হ্যাঁ তাহলে স্কিনের ডিজিজের সাথে তো সবার আগে রিলেটেড হবে। ব্রণ হলে হিজামা করবেন, চুল পড়লে হিজামা করবেন, সোরিয়াসিস হলে হিজামা করবেন, ভিটিলিগো হলে হিজামা করবেন, এগুলো আপনার ইমিউনিটি বাড়ায় দেবে। ব্রণ হলে হিজামা করলে, ব্রণ কি, ব্রণ হলো কালেকশন অফ মাইক্রোব্যাকটেরিয়া, না এটা কিন্তু এক ক্লিনিক্যাল কোনো না, কিন্তু সংজ্ঞা না, কিন্তু ক্লিনিক্যাল সংজ্ঞায় গুগল করেন বসে বসে। ব্রণ কি মানে আমি আপনাকে বোঝানোর জন্য বললাম, হ্যাঁ ওইখানে কি অনেক ধরনের যে আপনার যে ইনফ্লামেটরি যে জিনিসগুলা, ক্লিনিক্যাল ভাষাটা ইনফ্লামেটরি যে জিনিসগুলা, সেইটাই তো ব্রণ, ঠিক আছে। এখন আপনি ধরেন এই একনি যদি আপনি করেন একনির জন্য, হ্যাঁ তো আপনার তো ইমিউনিটি বাড়লে ইনফ্লামেশনও কমে যাবে, ইনফ্লামেশন যদি কমে যায় তাহলে ব্রণও চলে যাবে। আপনি একটা জায়গা পরিষ্কার করলেন, সেই জায়গার মধ্যে কি ময়লা থাকবে, তো ব্রণটা ওইটাই তো, ময়লাই তো। আচ্ছা আমি কিন্তু এগুলো বাংলা ভাষায় বলছি, ক্লিনিক্যাল না। আর আমি এখানে ক্লিনিক্যাল কথা বেশি বলতেছিও না, কারণ ক্লিনিক্যাল কথা ডক্টরদের দরকার। থেরাপিস্টরা যত বাংলা কথা জানবে, যত আপনি রোগীর ভাষা যাবেন তত ভালো। আর আমি যদি আপনাকে ক্লিনিক্যালি জ্ঞান শেখাতে যাই, আপনি জ্ঞান একদিনে এটা সম্ভব না। বাবা আমরা 5 বছরে যেটা শিখছি সেটা 2টা ক্লাসে আপনি কখনো শিখতে পারবেন না, আমি হইতেই পারবেন না, হ্যাঁ কাজেই কম্পিটিশনের দরকার নেই, ঠিক আছে।
আলহামদুলিল্লাহ। তারপর আসতেছে চুল পড়া। হ্যাঁ, সবচেয়ে বড় কথা চুল পড়া, হেয়ার লসের যে সমস্যাগুলো হয়, চুল খুশকি যাই বলেন, হিজামা করলে কি হয়, ওই যে জায়গায় চুল নাই, চুল তো আপনার পড়ে যাইতেছে। হ্যাঁ, চুল পরে আটকায় কিনা আমি জানি না, কিন্তু যে জায়গায় চুল নাই সে জায়গায় আমি নতুন চুল গজাইতে দেখছি। হ্যাঁ, এবং নতুন চুল, চুল যতই পড়ুক, নতুন চুল যদি আসে তাহলে কতটা পড়তে সেটা নিয়ে তো আমার মাথা ব্যথা হওয়ার কথা না। আমি করি নাই, দেখা গেছে যে আমার কিছু সময় অনেক সময় চুল পড়ে, আবার চুলও গজায়, এত গজাইতেছে যে পড়াটা তখন আমি ভুলে গেছি। এটা হলো আমার কেস। আর আমার পেশেন্টরা বলে যে তার চুল বাল্ক হয়েছে, মানে হলো আগের থেকে গোছা মোটা হয়েছে। কেউ যদি রেগুলার করে তার তো স্মৃতিশক্তি বাড়েই, চুল গজানোটাও বাড়ে। তার মানে এটাই হলো যে চুল পড়া যদি আমি চিন্তা করি, আমার কখন চুল পড়া নিয়ে মাথাটা খারাপ হবে, যখন আমি দেখবো চুল গজাইতেছে না। মানে জিনিসটা আমি চিন্তা করি, হ্যাঁ, বালতি দিয়ে, হ্যাঁ, আমি এক বালতি ভরবো, বালতি যতটুকু ক্যাপাসিটি ততটুকু ভরলেই তো বলবো বালতি ভরা। এখন একটা ফুটা হয়ে গেল, বালতি পানি চলে যেতেছে মানে বালতি খালি হইতেছে, কিন্তু কোথাও থেকে যদি পানি আসে তখন কি আমি বলবো বালতি খালি? তখন আমি বলবো বালতিতে একটু ফুটা আছে, ফুটা যদি কোনোভাবে রিপেয়ার করা যায়, কিন্তু বালতি তো খালি হইতেছে না, কারণ পানি তো আসতেছে। হিজামা হলো নতুন চুল গজায় এবং চুল পড়া হয়তো বা কমায়ও, এটা আমি বলতে পারতেছি না, কারণ দেখা যায় কি থাকে, মানুষের কিছু ইস্যু থাকে, দেখা যায় যে স্ট্রেস থাকে, চুল তো আসলে এমনি পড়ে না। হ্যাঁ, ইমিউনিটি কম তাই না, ডায়েটের ইস্যু থাকে, অনেকে দেখা যায় এত ডায়েট কন্ট্রোল করে তার কারণে চুলে ইফেক্ট পড়ে, নিউট্রিশনাল ইস্যু থাকে, তারপরে পচা পচা শ্যাম্পুর ইস্যু থাকে, অনেক ইস্যুতেই চুল পড়তে পারে। ঠিক আছে, এই জন্য চুল পড়া রোদ নিয়ে আমি কথা বলবো না, চুল গজানো, হিজামাতে আমি চুল গজাইতে দেখছি, আমারও খালি জায়গায় চুল গজাইছে, আমার পেশেন্টদেরও গজাইছে, কিন্তু হিজামা দাবি করে চুল পড়াও সে রোধ করতে পারে। ঠিক আছে, তারপরে আসলো কিডনির সমস্যা। কিডনির যদি সমস্যার কারণে ইনফ্লামেটরি, কিডনি চেঞ্জ হবে না, কিডনির কোনো ডিজিজ রিমুভ হবে না, কিডনির প্যাথোলজি হিজামা দিয়ে চেঞ্জ হবে না, সবচেয়ে বড় কথা। কিন্তু কিডনির কারণে আপনার যে চলতে ফিরতে সমস্যা, সেইটার একটু রিলিফ হইতে পারে, বাট সিভিয়ার যারা কিডনি রোগী, ডায়ালাইসিস পেশেন্ট, মইরা যাইতে পেশেন্টের হিজামা ওদের সাথে না। তারপরে আমরা হিজামা কোথায় কোথায় করতে পারি? হ্যাঁ, থাইরয়েড ডিজিজ যদি হয়, থাইরয়েডের যে কোনো ডিজিজ, হ্যাঁ, থাইরয়েডের ডিজিজে আমরা হিজামা করব, থাইরয়েড ভালো হয়ে যাবে না, কোনো ভালো না। আমার শুরু থেকেই বলতেছি, এইটা একটা সাপোর্টিভ ট্রিটমেন্ট। থাইরয়েডের লেভেল কি আপনার ইমিউনিটি কমার কারণে হয়েছে না, থাইরয়েড যদি একবার আপনার ডায়াগনোসিস হয়, এটা মাথায় রাখতে হবে, আপনার সারা জীবন থাইরয়েডের ওষুধ খাইতেই হবে। হিজামা করার কারণে, থাইরয়েডের কারণে আপনার যে সমস্যাগুলা সেগুলো একটু ঠিক হবে, মানে ইমিউনিটি বুস্ট আপ হবে। হিজামা কিন্তু আপনার সবসময় সাপোর্টিভ কেয়ার হিসেবে কাজ করতেছে, এটা কিন্তু ডিজিজ আপনাকে শেষ করে দিতেছে না, বাট ডিজিজ আপনার এই কারণে কন্ট্রোলের পাওয়ারটা বাড়বে, ইমিউনিটি যেহেতু বাড়তেছে। ডায়াবেটিক্স ঠিক হবে না? ডায়াবেটিক্স কেন ঠিক হবে? ডায়াবেটিক্সের কারণে আপনার যে কমপ্লিকেশন, ডায়াবেটিক্সের কারণে আপনার যে অল্পতেই ব্যথা, অল্পতেই চলার শক্তি কম, অল্পতেই মাথা ঘুরাইতেছে, এই যে জিনিসগুলো আপনার ইমিউনিটিতে একদম খায়া দিতেছে, ওই জিনিসটা আপনার বুস্ট আপ হবে। অনেকে বলে, আমি দেখছি অনেক থেরাপিস্টরা বলে যে হিজামা করলে এটা ঠিক হয়ে যাবে, ওটা ঠিক হয়ে যাবে, কিংবা অনেকে বলবে যে ডায়াবেটিক্স আপনি এই করলে ঠিক হয়ে যাবে, ওই করলে। সুন্নাহ কি বলে? সুন্নাহ শোনেন, ইসলাম আপনাকে যেটা বলছে সেটাই। এখন এর কারণে যদি আপনি ইসলামকে খারাপ মনে করেন, এটা আপনার নফসের দোষ। বাট আমি ইসলামকে আপনার ভালো লাগার জন্য ডিকোড করতে পারবো না, গ্লোরিফাই করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। ইসলাম যদি আমাকে বলে যে না, এটা দিয়ে প্রভাবিত হবে, কিউরেটিভ হবে না, হ্যাঁ, তাহলে আমি আপনাকে আপনার ভালো লাগার জন্য এটাকে কিউরেটিভ ট্রিটমেন্ট বলতে পারবো না। আমার এটা মেডিকেলও পারমিট করে না, সুন্নাহও পারমিট করে না। হিজামা অলওয়েজ সাপোর্টিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, ইসলাম যেটা আমাকে বলে আমি সেটাই বলবো, যেহেতু আমি সুন্নাহ প্রমোটই করতেছি ইসলামের জন্য। আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে। ঠিক আছে, আর আমি যেটা বলতেছি সেটা মেডিকেলও আপনাকে বলবে না যে হিজামা নিলে আপনার এগুলো ভালো হয়ে যাবে। আর ভালো হওয়ার জন্য কিছু না, হিজামা কাজ করে নার্ভ রুটের উপরে, স্কিনের উপরে। স্কিন লার্জেস্ট অর্গান, কারণ স্কিন কি সব অর্গান যে হিজামা করলে আপনার সব ভালো হয়ে যাবে? হিজামা করলে আপনার সেই জিনিসটা রিলিফ হবে, যেহেতু এটা লার্জেস্ট অর্গানের উপর আপনার কাজ করতেছেন। মাথায় এগুলো রাখতে হবে। আর তারপরে যদি আপনার মনে হয় যে না, অনেকে আছে, অনেক ইসলামিক স্কলার দেখলাম মানুষের জন্য হাদিস চেঞ্জ করে কথাবার্তা বলতেছে, তার মনে হতেছে যে এগুলা যেভাবে লেখা আমরা মানে বুঝতেছি না, সেভাবে বললে হয়তো বা মানুষ ইসলামকে খারাপ ভাবতেছে। আচ্ছা, যে খারাপ ভাবতেছে সে ভাবুক না, তার এটা নফসের সমস্যা, বাট আমাকে যদি এটা বইলা থাকে, এইটাই আমি যদি এটা সম্পর্কে না বুঝি, হয়তো বা এটা আমার হিকমার সমস্যা,
আর যদি খারাপ লাগে এটা আমার নফসের সমস্যা। বাট ইসলাম যা বলছে তাই, ওইটা আমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবো না। তারপর হলো সবচেয়ে ভালো কাজ করে এখন আমি যেগুলো বলতেছি, এতক্ষণ আমি যেগুলো বললাম এগুলো মোটামুটি অনেকেই জানে, পেন পেন করে মুখে ফেনা তুলে চলে আসবে, কিন্তু এই জিনিসগুলো কেউ জানে না। এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে ফার্টিলিটি, ইনফার্টিলিটি, বাচ্চা কনসিভ, তারপরে মেনস্ট্রুয়াল ব্যথা, ইরেগুলারিটিস এবং আপনার কম রক্ত। হ্যাঁ, যেমন আমি আপনাকে বলি, অনেকেই ডেফ পাইপ থাকবে, হ্যাঁ, যারা ধরেন প্রবাসে, মানে অ্যাকচুয়াল যাদের হাজব্যান্ড প্রবাসে কিংবা যাদের বিয়ে হয় নাই, এখন যেমন অনেকের দেখা যায় যে 38 হয়ে গেছে বাট বিয়ে হয় নাই, তাদের কিন্তু প্রি ম্যানোপজাল সিমটম চলে আসে। হ্যাঁ, এটা ডেপ্রাইভ করার কারণে, ডেপ্রাইভ থাকার কারণে, মানে যারা জেনুইন, যারা রাস্তাঘাটে করে বেড়াতেছে, আমি সেই সব পেশেন্টের কথা বলতেছি না, সেই সব কোয়ালিটির মানুষের কথা বলতেছি না, যারা জেনুইন ডেপ্রাইভ, হ্যাঁ, সিমটমগুলো অ্যারাইজ হয়, মানে তাদের যে হরমোনাল যে ডেফিসিয়েন্সি, কারণ হরমোন অনুযায়ী ম্যারিড হওয়ার কথা, কনজুগাল লাইফ শুরুর কথা, তাদের ফার্টিলিটির সময়, কিন্তু তারা তখন যে কারণেই হোক, এখন প্রবাসে জামাই গেছে সে কারণে হোক, জামাই মরে গেছে সে কারণে হোক, কিংবা বিয়েই হয় না সে কারণেই হোক, এই যে ডেপ্রাইভ, এটা হরমোনাল একটা ইস্যু হয়। হ্যাঁ, তখন দেখা যায় তাদের মেনস্ট্রুয়াল পেট ব্যথা বেশি থাকে, তাদের দেখা যায় যে প্রি ম্যানোপজাল সিমটমগুলো বেশি থাকে, যেমন ড্রাইনেস, ভ্যাজিনাল ড্রাইনেস, কিংবা বলেন মেনস্ট্রুয়াল ডেট যদি 4-5 দিনে হয়ে থাকে নর্মালি তাদের ইয়াং লাইফে, দেখা যায় যে এই তাদের 1 দিন 2 দিন, এইসব কেস আমি হিজামা করছি, এইসব কেসে হিজামার খুব ভালো ইফেক্ট পাওয়া গেছে, দেখা গেছে তারা 4-5 দিনে চলে আসছে এবং তাদের সব কিছু সলভ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা হলো হরমোনাল একটা ইমব্যালেন্স হয়, এটার জন্য আমরা মেডিকেল ট্রিটমেন্টও দিই, কিছু হরমোনাল ট্রিটমেন্ট, সেটা আমি এখন বলবো না, সেটা নিয়ে আমার আলাপ না, সেটা আপনাদের গাইনোকোলজিস্টরা বলে দিবে কি কি পিল দেয় না দেয়। যাই হোক, মেনোপজাল সিমটম তো আছে, বাট হিজামা দ্বারাও সম্ভব, হ্যাঁ, কিউরেটিভ ট্রিটমেন্ট। এই ট্রিটমেন্টগুলো যেহেতু হরমোনাল রিলেটেড, তাই এটা হিজামা দ্বারা সম্ভব। আরও হয়, হিজামার কারণে যদি আপনার ইউটেরাসে মানে গিট থাকে, জাদু, যে রুকেয়া যে ট্রিটমেন্টগুলো হয়, যে জাদুকররা গিট দেয়, এই গিটগুলাও আপনার এই হিজামা করলে চলে যায়। পেটের যত ধরনের স্পিরিচুয়াল ট্রিটমেন্ট আছে, হিজামা করলে সেগুলো সব ঠিক হয়ে যায়। স্পিরিচুয়াল ট্রিটমেন্ট হিসাবে হিজামা একদম আলহামদুলিল্লাহ। তারপর আপনার যে বাচ্চা হইতেছে না, ইনফার্টাইল, ছেলে হোক মেয়ে হোক, ছেলেদেরও যে ধরেন সমস্যাগুলা, হ্যাঁ, ইজাকুলেশনের যে সমস্যাগুলা, আমি আরও বিস্তারিত বলতে পারি, দরকার নেই, বুঝেই গেছেন। তো এ বন্ধাত্ম, তারপর ধরেন আপনার যে অক্ষমতা, হ্যাঁ, এই যে সুন্দর বাংলা পাইছি, হ্যাঁ, এই সব সমস্যাগুলো হিজামাতে সম্ভব। হ্যাঁ, কারণ অনেকগুলো আপনার গিটের কারণে হয়, অনেকগুলো আপনার সঙ্গদোষে হয়, অনেকগুলোতে আপনার খাসালত খারাপ, নেচার খারাপ, নবস খারাপ, যেটাই হোক, হিজামাতে সব কিছু ট্রিটমেন্ট ভালো হয়। এইটা হলো হিজামার একদম 100% আমি ভালো হইতে দেখছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই রোগীগুলো আমার কাছে বেশিরভাগ আসে, আমার কাছে এই পেইন ফেনের রোগীগুলো আসে, কিন্তু এই রোগীগুলো বেশি আসে যারা হলো গুপ্ত আসে, তারা সিক্রেটলি আসে, তাদের কথা কাউরে বলা যাবে না। হ্যাঁ, এইভাবে আসে এই রোগীগুলো। যাই হোক, তো এই ট্রিটমেন্টগুলো একদম পারফেক্টভাবে হিজামাতে সম্ভব, কারণ এগুলো হরমোনাল ট্রিটমেন্ট। তো দেখা যায় যে হরমোনালি যে বুস্ট আপ, হ্যাঁ, যেমন হরমোনালি মেডিকেলের যে হরমোনাল ব্যালেন্স দেয় যাতে বুস্ট আপ হয়, এর থেকে হিজামাতে যে কিউরেটিভ ট্রিটমেন্টের কারণে যে ইমিউনিটি বুস্ট আপ হয়, এটা খুব তাড়াতাড়ি রান করে। দেখা যায় যে 1-2টা সেশনেই তাদের প্রবলেম সলভ হয়ে যায় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তারপরে আপনার আছে আরও কিছু ডিজিজ, যেমন হলো ইদানিং একটা সুন্দর জিনিস হয়েছে, হ্যাঁ, কিছু হলেই মানুষ যে রিডাকশনের কাজ করে কিংবা এনলার্জের কাজ করে ব্রেস্টের, হ্যাঁ, তো কিংবা টাইটনিংয়ের কাজ করে, কিংবা ব্লাডারের টাইটনিং, হ্যাঁ, ব্লাডার মানে আমি আপনাকে বলি মূত্রথলি, হ্যাঁ, ঘন ঘন প্রস্রাব, ডায়াবেটিসে যেটা হয়ে থাকে, তারপর ব্লাডারের স্ট্রেংথ, হ্যাঁ, তো এইগুলা, তারপরে ব্লাডার বলেন, স্তন বলেন, হ্যাঁ, এই ব্লাডার তো আপনার নার্ভের সাথে রিলেটেড, হ্যাঁ, স্তন তো আপনার ফ্যাটের সাথে রিলেটেড, বাট এটাতেও আপনার হিজামাতে সম্ভব টাইটনেস। এখন এটা ইমিউনিটি দ্বারা কীভাবে সম্ভব? ব্লাডার হইলো নার্ভের যে কারণে ব্লাডারের মাসেলগুলা লুজ হয়ে যায়, কিংবা ব্লাডারের স্ট্রেংথ কমে যায়, সেই নার্ভ রুটগুলার ইমিউনিটি বাড়ার কারণে, মাসেলগুলা বিল্ড আপের কারণে ব্লাডারের স্ট্রেংথ বাড়ে। তারপরে আর ব্রেস্টে হলো আপনার যে কারণে ব্রেস্ট শ্যাগি হয়ে যায়, হ্যাঁ, টাইটনেস কমে যায় মাসেলের, হিজামার কারণে সে টাইটনেসটা বাড়ে, তখন ফার্মনেসটাও বাড়ে। হ্যাঁ, আর ফ্যাট রিডাকশনে এটা খুব ভালো কাজ করে। ওই যে পেটের কথা বললাম, যে মেটাবলিজম বাড়ায় দিয়ে ফ্যাট রিডাকশনে খুব ভালো কাজ করে যদি আপনি ফায়ার কাপিংগুলো পেটে করেন। এটা 15 দিন পর করলেই হয়। তাহলে আপনার
দেখা যাবে যে আমরা যে ওষুধগুলা খাই, হ্যাঁ, বলে যে বাজারে, হ্যাঁ, এটা খাইলে চিকন হয়, ওইটা খাইলে চিকন হয়। 2 ধরনের ওষুধ। একটা দেয় হলো গিয়ে যাতে আপনার খিদা না লাগে। এক ধরনের ওষুধ দেয়, আরেকটা ওষুধ দেয় যাতে চর্বি গলায় দেয়। চর্বি গলানোর দেওয়ার জন্য যে ওষুধ খাওয়া হয়, এটা আবার আপনার ওই স্ট্রোকের পেশেন্টদেরও দেয়, হ্যাঁ। এই ওষুধগুলা ওই ফ্যাট রিডাকশনের জন্যও দেয়। তাহলে চর্বি আরও দ্রুত গলে, সবচেয়ে বড় কথা, হ্যাঁ। আর আপনার যত পেট চিকন থাকবে ততই আপনি অ্যাট্রাক্টিভ, আপনার ওজন যা খুশি তাই হোক না, হ্যাঁ। পেট চিকন মানে আপনি সুন্দর, ঠিক আছে। আর বাকিগুলো তো আপনার সুন্দর লাগবেই, বাকিগুলো কমে লাভ আছে, ঠিক আছে, ওকে গেল। নর্মাল কথা হইলো, মেন কথা হইলো পেট সুন্দর যা সব সুন্দর। তো পেট আপনি যদি ওই ওষুধ দিয়েও গলান, 2 ধরনের ওষুধ দিবে। খুব এক্সপেন্সিভ হলো আপনার হলো চর্বি গলানোর ওষুধ, যেটা আপনি ডক্টর ছাড়া পাবেন না। আর বাজারে যেসব পাউডার সাউডার বিক্রি হয়, ওগুলো হলো আপনার যাতে কোনোভাবে খিদা না লাগে, কিংবা যাতে খাবার যাতে অরুচি লাগে, খাইলে যাতে ঘাস ঘাস লাগে, ওইটা আসলে নিজের উপর জুলুম করা। আর জুলুম ছাড়া যেটা তাড়াতাড়ি গলে ওটা হলো চর্বি গলায় দেয়। এর থেকে বলছো আপনি ফায়ার কাপিং নেন, চর্বি ওই এই দুটা থেকে তাড়াতাড়ি গলবে। আর আপনার যদি আপনি জিহ্বা কন্ট্রোল করতে চান, সবচেয়ে বড় কথা যে খিদা লাগে, আপনি হাঁটবেন, হাঁটলে স্টোমাক এমনি সাইজ হয়ে যাবে। আপনি দেখবেন যে আপনি হাঁটেন না। সুন্নাহ অনুযায়ী হাঁটতে হবে কখন? সন্ধ্যার পরে। সুন্নাহ সকালবেলা, ভোরবেলা, রৌদ্রের বেলা এগুলা বলে রে। আমরা শিখছি সকালবেলা হাঁটা। সুন্নাহ কি বলে? নবীজি কখন হাঁটতো? মায়েশার সাথে সন্ধ্যার দিকে। তার মানে হাঁটতে কখন হবে? সন্ধ্যার দিকে, ঠিক আছে। সুন্নাহ যদি আপনি ফলো করেন আপনার পেট কমবে, হ্যাঁ। আপনি হাঁটবেন, হাঁটলে পেটের যে ক্যাপাসিটি সেটা কমে যায়। ক্যাপাসিটি কমলে মেটাবলিজমও কম হবে, আপনার যতই খাইতে ইচ্ছা করে পেট আগেই ভরে থাকবে, আপনি তখন খাইতে পারবেন না, ঠিক আছে। এইটা গেল হিজামার বেনিফিট। আজকে আমরা এখন লাস্ট পর্যায়ে চলে গেছি, হিজামার সুন্নতি পয়েন্টগুলো, হ্যাঁ। এখন আমরা তো হিজামা সম্পর্কে মোটামুটি জানলাম, হিজামা কয় প্রকার, হিজামা কাপিং কী কী, হিজামা কাকে বলে, হিজামার বেনিফিট কী, হিজামার ডিসঅ্যাডভান্টেজ কী, হিজামা কীভাবে করা লাগবে, কয়েকটি রিল দেখলাম প্র্যাকটিক্যাল। এখন আমরা জানবো হিজামার পয়েন্টগুলো কী। একদমই আমি সিম্পল ওয়েতে বলে দিব। সবচেয়ে বড় কথা, দেখেন আমার সামনে কোনো ডামি নাই, কিচ্ছু নাই, আমার জাস্ট কথাটা ফলো করেন, একদম আপনি বুঝবেন। আমি হিজামার সুন্নতি পয়েন্ট বলবো, রাসূলুল্লাহ যেখানে যেখানে হিজামা করছে। একটা হলো মস্তকের শীর্ষে, বলার সাথে সাথেই চিন্তা করেন, হ্যাঁ। আমার পেজটা খুলতে পারবেন আপনি, 30 নম্বর পেজটা, হ্যাঁ। মস্তকের শীর্ষে মানে ক্রাউন অফ দ্য হেড, মানে কি? আমি যদি এইটাকে ধরি তাহলে ক্রাউন কি হবে? এখানে না ক্রাউন আমি এখানে পড়ি না? যেখানে আমি ক্রাউন পরবো, আপনি যেখানে ক্রাউন পরবেন সেটাই হিজমার পয়েন্ট। আপনি ক্রাউন কি এখানে পরবেন না তো। আপনি ক্রাউন এখানে পরবেন না তো, এখানে পরবেন না, একটাই হিজামা, শেষ। ক্রাউন অফ দ্য হেড। এখানে নবীজি হিজামা করছে। হাদিস হইল আবু দাউদের হাদিস 3863, বুখারীর হাদিস 5771। ইহরাম বাঁধা অবস্থায় পড়ছে, মাথা অনেক ব্যথা ছিল, তখন ক্রাউন অফ দ্য হেডে পড়ছে, ঠিক আছে। হাদিসগুলো আপনারা দেখে নিন। আমি যেহেতু পয়েন্টগুলো বলতেছি, এখন হাদিস বলে আরও অনেকক্ষণ লাগবে, এর তেমন আমি সোজা হয়ে বলি। আপনার ক্রাউনের 2 পাশে দেখলেন আরও 2টা ছোট ছোট, এখানে আপনি করতে পারবেন। এইটা আপনার সুন্নতি পয়েন্ট না, বাট আমি আপনাকে পয়েন্ট দেখাচ্ছি রিলেটেড করে। তারপর আপনি দেখবেন যে আপনার চুলের গোড়া যেখান থেকে শুরু হয়েছে, আপনি এখনই দেখেন, আপনি আপনার পাশের পার্টনারের দেখেন কিংবা অন্য কারো দেখেন, চুলের একটা নির্দিষ্ট গোড়া আছে, যেখান থেকে এই যে ঘাড়ের পিছনে চুল যেখান থেকে শুরু হয়েছে, 2 সাইডের চুল যেখান থেকে শুরু হয়েছে, ওই গোড়া বরাবর আপনি 2টা কাপ দিবেন, এখানে একটা ওইখানে একটা, শেষ। ঠিক এটার উপরে কান, ওটা কিন্তু সুন্নতি পয়েন্ট, চুলের গোড়া, ঠিক আছে। চুলের গোড়া, এই গোড়াটা দিলেই যে সকালবেলা গিট দেয় না ফজর রাখতে, সবসময় তার নামাজে আসেন, ওই গিটটা খুলবে ইনশাল্লাহ। এটা হলো চুলের 2 গোড়ায় গিট দিতে, চুলের 2 গোড়ায় হিজামা পয়েন্ট, ঠিক আছে। এটারে বলে কাহিল, নাকি কাহিল পরেরটা, ঘাড়েরটা। আচ্ছা, সুন্নতি তাহলে 3টা পয়েন্ট বললাম। তারপরে আমি বলি চুলের গোড়া দিলেন, হ্যাঁ। ক্রাউন একটা, চুলের গোড়া 2টা। এখন আপনি দেখেন, আর এখানে আমি 2টা পয়েন্ট দেখালাম। তারপর আপনি দেখেন কানের পিছন বরাবর একটা পয়েন্ট দেন, হ্যাঁ। আর চুলের গোড়া আর কানের মাঝখানে, এখানে মাঝখানে আরেকটা পয়েন্ট দেন, কয়টা পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি এই কয়েকটা পয়েন্ট যদি করেন, হ্যাঁ, ক্রাউন এখানে কিন্তু ফ্রন্টাল, হ্যাঁ, এখানে আপনার এখান বরাবর একটা পয়েন্ট দিবেন, যেখান থেকে হেডের মাথার চুলের গোড়া শুরু, সেখানে একটা পয়েন্ট দিলেন। এটা সুন্নত না, বাট এইটা আপনি ফ্রন্টাল বোনের একটা পয়েন্ট দিলেন, কারণ ক্রাউন হলো ফ্রন্টাল বোন, প্যাট মানে আমি আপনাকে বলি মস্তিষ্কের যে যতগুলা বোনস আছে সবগুলা একসাথে হয়, হ্যাঁ। কিছু একসাথে হয় এখানে, হ্যাঁ, আর শুরু হয় এখানে একটা বোন। তো শুরুর দিকে দিলেন, আপনি শেষের দিকে দিলেন, আপনি এই 2টা বরাবর দিলেন, সারফেস বরাবর। তারপরে আপনি চুলের গোড়া দিলেন, এটার মাঝখানে যে জায়গাগুলো, এখানে 2-3টা দিলেন, যতটুকু আপনি দিতে পারলেন, ঠিক আছে। এখানে দিলেন
সুন্নত থেকে আপনি আগাইলেন, শেষ, মাথা শেষ, মাথা শেষ, মাথার দরকার নেই। হ্যাঁ, এখন আমি আপনাকে ফেস বুঝাবো। মাথা সুন্নত অনুযায়ী, সুন্নত ছাড়া বাকি সবগুলো বুঝাই দিলাম। সুন্নত মাথায় কয়টা বুঝাইছে? 1টা 2টা 3টা। মাথা সুন্নত 3টা, বাকি সব হলো সুন্নত ছাড়া। কিন্তু আমি আপনাকে পয়েন্ট পুরাটা মাথা বুঝাই দিছি। এখন আমি আপনাকে ফেসের পয়েন্ট বুঝাবো। ফেসের একটা হাদিস আছে, ওই হাদিসটা না একটু আমারই লাগতেছে, মানে ব্রণের জন্য এক জায়গায় লেখা আছে হিজামা করতে বলছে, এক জায়গায় লেখা আছে রুকিয়ার কথা। হ্যাঁ, এই জন্য ওই হাদিস আমি কালেক্ট করি নাই, সত্যি কথা যেটা। আসলে আমি তো আসলে হাদিসের স্টুডেন্ট না, কিন্তু আমি এই জন্য বুখারি, আবু দাউদ, তিরমিজি এছাড়া বাকি হাদিসগুলো একটু না নিতেছি। আমি যদি অত স্কলার হইতাম, কিংবা আমি যদি অ্যারাবিয়ান ভাষা পারতাম, কিংবা আমি যদি সৌদিতে থাকতাম, সৌদির কোনো আলেম পাইতাম, তখন আমি অ্যাকচুয়ালি জানতে পারতাম, কারণ এটা একটু ডাউট আছে। যাই হোক, তো মুখের যে পয়েন্টগুলো আমি আপনাকে বলি, জিনিসগুলো হলো মুখে আপনি কখনো কাটবেন না, ড্রাইও করবেন না, মুখে জাস্ট টান দিবেন। দেখেন আমরা যে বটক্স করি, হ্যাঁ, মানে আমি তো করি না, যারা করে বটক্স তারা কি করে, তারা স্কিনের কিছু পয়েন্টে টান দেয় কিংবা জেল বসায় যাতে স্কিনটা টান টান হয়। আপনি তাই হলো হিজামা দিয়ে জাস্ট টান দিবেন। পয়েন্টগুলো কি? সবচেয়ে উঁচু যে জায়গা, এই দুটা জায়গা, ঠিক আছে, এই দুটা জায়গা দেখেন, এই দুটা জায়গা বরাবর আপনি এইদিকে টান দিবেন। টান সবসময় আপনার হলো আপওয়ার্ড বরাবর দিতে হবে। আপওয়ার্ড মানে এইভাবে, হ্যাঁ, আপওয়ার্ড মানে এইভাবে খাড়া, ঠিক আছে, এইভাবে আপনি টান দিবেন, ঠিক আছে। তারপর চোখের হলো অ্যাঙ্গেল টান দিলেন, ঠিক আছে। কপাল, আল্লাহ কি বলছে কপালকে সেজদার জন্য রাখতে, কপালে আপনি কিচ্ছু ইউজ করবেন না। সবচেয়ে বড় কাহিনীটা কি হয়, হ্যাঁ, ফরেনাররা যেটা করে, হিজামা থেরাপিস্টের কাছে যায়, ওরা সুন্দর কপালের এই জায়গায় করে, আর চোখে দেখতে পারে না। হিজামাতে বলা আছে হিজামা করলে মেরুদণ্ডের শক্তি বাড়বে, চোখের জ্যোতি বাড়বে। আমার যদি হিজামা করে চোখে আমি ব্লাইন্ড হয়ে বসে থাকি, তাহলে তো এটা হিজামাই না। সুন্নাই প্রমাণ করলো যে হিজামা করলে চোখের জ্যোতি কমলো আমার। 1 দিন হোক, 2 দিন হোক, সারাদিন হোক, হিজামা করলে আমার চোখের জ্যোতি বাড়বে, রাসূলুল্লাহ বলছে। তাহলে হিজামা করলে আমার কেন চোখে ইফেক্ট পড়বে? কারণ আমি হিজামা করতে পারি না। এইখানে কোনো পয়েন্ট নাই। এইখানে এত ছোট ছোট নার্ভ, এত ছোট ছোট ভ্যাসেল, এইখানে মানুষ টাচ করে কীভাবে, এটা আমি বুঝি না, ঠিক আছে। অনেক কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, বুঝবেন যে ওর জ্ঞান নাই। কারণ রাসূলুল্লাহ বলে দিছে কেউ পারবে, কেউ পারবে না, কাজে অজ্ঞানীর কাছে যাওয়ার দরকার নেই। আর আল্লাহ কি বলছে, যে কপাল সেজদার জন্য, তাহলে কপালে আমি কাটবো কেন? কপালে আমি কিছুই করবো না। কপাল সেজদার জন্য কপালে টিপও পরা যাবে না। কপালের মর্যাদা সেই লেভেলে, এবং সেজদা যখন আপনি দেন, কপালে কোনো এই যে রাখা যায় না। এখন তো আমি এটা ঢাকার জন্য দিছি, এতটুকু ফাঁকা রাখতে হয় সেজদার সময়। কপাল আপনার ফাঁকা রাখতেই হবে, কপাল আপনার মাটির নিচেই পড়তে হবে, সেজদাতেই পড়তে হবে। কপালের গুরুত্বটা এত বেশি, বলে যে আল্লাহর কুদরতি পায়ের উপর কপালটা পড়ে, তার মানে কপালে আপনি কিছু করা যাবে না, শুধু আল্লাহর পায়ের কাছেই কপালটা ফালানো যাবে, মানে সেজদাই দেওয়া যাবে। তাহলে সেই কপালে আপনি টিপও লাগাইতে পারবেন না, কোনো কাপিং ফ্যাপিং কিছুই করতে পারবেন না, ঠিক আছে। আমি যদি স্পিরিচুয়ালভাবে চিন্তা করি, আর আমি এই কপালে করার পক্ষে কোনো দলিল পাইনি, ঠিক আছে। আর মেডিকেল ভাষায় কপাল, তো কপালে এত ভেসেল থাকে, এত কিছু থাকে, এটা কাটিং তো আমি কোনো মানে যুক্তিই দেখি না অ্যাজ এ ডক্টর হিসাবে, ঠিক আছে। আপনাদের কাছে যদি যুক্তি থাকে অন্য কথা, বাট আমি দেখি না পার্সোনালি, শেষ গেল। তাহলে কি হয়েছে, চোখের জন্য এই বরাবর যদি চোখ 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 করে মানুষ পাগল বানায় দেয়, বোটক্স কোন এলাকায় করে, মানে আমি তো জানি যে জিনিস যেগুলা, যেহেতু আমি ডক্টর, তো ওই জায়গাগুলোতেই এই যে এখান থেকে টান দিবেন, এখান থেকে টান দিবেন। আর অ্যাজমার জন্য এই যে নাক, এখানে দেখেন নাকের এখানে সবার একটা এরিয়া আছে যেটা একটু মানে ডিপ, সারফেসটা একটু অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে। টান, যত অ্যাঙ্গেল তত টান। ইনজেকশন কিন্তু এইসব অ্যাঙ্গেলই দেয়, যত অ্যাঙ্গেল টান, উপরের দিকে টান। মুখ শেষ, আমার শেষ, মুখ শেষ। মুখে 16টি পয়েন্ট নাই, মুখ আমি পড়া দিয়েছি কীভাবে হিজমা করবেন, শেষ, মুখ শেষ। এইটা করলে স্কিন এত গ্লো দেয়, এত গ্লো দেয়, একদম লাল টুকটুক হয়ে যায়। তবে দাগ থাকে, একদিন দাগ থাকে, তারপর সবাই বলে কী ব্যাপার, কী করছো, কিন্তু আসলে হিজমা করলে স্কিন গ্লো দেয়, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। গেল বোটক্স করলে যে গ্লোটা পাবেন, তারপর আপনি ওই নিডেল প্রেস করলে যে গ্লোটা পাবেন, টানলে, হ্যাঁ, ওই গ্লোটা আপনি এই হিজামাতেও পাবেন। ফেস গেল। এরপর গলা দরকার নাই ধরা। এরপর আপনি আসেন চেস্ট, হ্যাঁ, চেস্টের মধ্যে আপনি হলো 3টা লাইন কাটবেন। একটা হলো আপনার এইখান থেকে একটা লাইন যাবে, এইখান থেকে একটা লাইন যাবে মাঝখান বরাবর, আর হলো মিডল বরাবর একটা লাইন যাবে। আপনি আয়নার সামনে দাঁড়ায় 3টা লাইন কাটেন, আপনার 1 2 3 3টা লাইন হবে। এ পাশে 1 2 3, এই বরাবর কাপ বসাই দেবেন, শেষ। এটা হলো এই পর্যন্ত, শেষ, ঠিক আছে। এই কাপ বসাবেন, এগুলো অ্যাজমা, শেষ। আরও যদি বিস্তারিত বুঝতে চান চেম্বারে আসেন, কিন্তু আমি আপনাকে সবচেয়ে সহজভাবে বুঝাই দিচ্ছি। তারপরে এখন আসেন আপনি এখান থেকে নাভি পর্যন্ত এবং নাভির পরের পর্যন্ত, হ্যাঁ, আপনার যে সারফেস, ঠিক আছে,
এখন এই বরাবর এই যে আপনি লাইন টানছেন না, সোজা বসাতে থাকেন। আর নাভি যেটা, নাভির চারপাশে আপনি ক্রস করে বসাবেন। এই ধরেন নাভি, লেভেল, ঠিক আছে, যেটাই আপনি বলেন, আমলিক্লাস, যেটাই আপনি বলেন, উপরে একটা, নিচে একটা, সাইডে একটা, এই সাইডে একটা, শেষ, ক্রস। তারপরে এই ক্রস বরাবর উপরে উঠতে থাকবেন, নিচে নামতে থাকবেন। তারপরে থাই, হ্যাঁ, থাইয়ের জায়গাটা এরকম পিউবিক এরিয়া, ডিপ ডিপ, ত্রিকোণ বরাবর 3টা, এই কোণা না এই কোণা, শেষ। তারপরে শেষ হয়ে গেল আপনার পুরা উপরেটা আমি দেখা দিচ্ছি, শেষ। পায়ের হলো কি আমি আপনাকে বলি, পায়ের যে নি জয়েন্ট মানে হাঁটুর একদম পিছনে দেখবেন কিচ্ছু নাই। এই জন্য আপনি ওই জয়েন্টটা বাদ দিয়ে, অতটুকু সারফেসটা বাদ দিয়ে, হাঁটুর পিছনে যেটা, এটা সুন্নতি পয়েন্ট, হ্যাঁ, আপনি দেখেন 30 নাম্বার পাতা, 30-এ কি সুন্দর করে দেওয়া আছে, আচ্ছা, এই যে 33-এ দেখেন, 33-এ দেখেন, হাঁটুর পিছনে এই যে একটা পয়েন্ট দেখাচ্ছে না, হাঁটুর যেখানে ফাঁকা জায়গা, হ্যাঁ, ওখানে কিন্তু বসাবেন না, এখানে পয়েন্টটা একটু পিছনে গিয়ে বসাবেন, হ্যাঁ, একদম। আমি আপনাকে বলি, ধরেন আপনার যে হাঁটুটা, যেটাকে হাঁটু বলে, ওটার পিছনেই তো আপনার একটা ফাঁকা জায়গা, ওই জায়গায় কখনোই বসাবেন না। এই যে হাতের যে এখানে যে জায়গা, এখানে আপনি বসাবেন না। এটার পরে এইখানে 2 আঙ্গুল ফাঁক রাখবেন, 2 আঙ্গুল, হ্যাঁ, এটা একটা পয়েন্ট। হাঁটুতে এরকম 3-4 আঙ্গুল ফাঁক রেখে ওইখানে একটা পয়েন্ট, ওইখানে একটা পয়েন্ট, তারপরে তার উপরে নিচে আপনি হলো ব্যথা অনুযায়ী পয়েন্ট, আপনার যে যে জায়গায় ব্যথা সেই সেই জায়গায় আপনি বসাতে পারবেন। এটা হলো হাতের ক্ষেত্রে। পায়ের ক্ষেত্রে এই 2টা পয়েন্ট, এটা তো আমার ভাঁজ, ঠিক আছে, হাতে 2টা বাদ দিয়ে এখানে, তারপরে আমি যেখানে যেখানে ব্যথা সেখানে বসাবো। ইনফ্যাক্ট আমি এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, এখানেও বসাতে পারবো, বাট আমি জয়েন্টে বসাতে পারবো না, কোনো জয়েন্ট বরাবর বসাতে পারবো না। পায়ের ক্ষেত্রেও পায়ের পাতার মধ্যে স্পেসিফিক আছে। পায়ের পাতার হলো 2 আঙ্গুলের, হ্যাঁ, এটা আপনি আমার রিল দেখলে পাবেন, 2 আঙ্গুলের মাঝখানে যে জায়গাটা, হ্যাঁ, মানে বুড়া আঙ্গুলের সাথে বুড়া আঙ্গুলের যে আরেকটা যে আঙ্গুল আছে, এই দুটার মাঝখান বরাবর যে জায়গাটা, সেখানে আমি একটা পয়েন্ট দিব। এটা এসেনশিয়াল, এটা সুন্নতি পয়েন্ট, হ্যাঁ। এটা দেওয়ার পর আমার যে যে জায়গা ব্যথা সেখানে, আর পায়ের পাতায় যদি ব্যথা হয়, পায়ের পাতায় দিতে হবে, ঠিক আছে, শেষ, সব সুন্নতি পয়েন্ট শেষ। আপনি হলো এই পয়েন্টগুলো মেনটেন করবেন, তারপর ব্যথা অনুযায়ী পয়েন্ট দিবেন। আপনি যদি তারপরেও বুঝতে না পারেন পয়েন্টগুলা, আমার চেম্বারে আইসেন। চেম্বার হলো পূর্ব নটালা মসজিদ, মগবাজারে, হ্যাঁ, মসজিদের সাথেই আমার চেম্বার। মসজিদে আসলে মসজিদের সাথেই দেখতে পারবেন ইনশাআল্লাহ, খাস চেম্বার। আর রিলগুলোর মধ্যে আরও বিস্তারিত বলা আছে, আমি যথেষ্ট সহজ করে বললাম, হয়তোবা 1-2টা প্র্যাকটিক্যাল দেখলে ভালো হবে। আপনি রিলগুলো দেখেন, আমার রিলগুলোতে আমি এভাবে করে স্পেসিফিক দেখাই দিছি ইনশাআল্লাহ। হিজামার তারপরে যদি আপনি না বুঝেন, আপনি এই যে আমার বইটা কালেক্ট করবেন, হ্যাঁ, আমার বইতে আমি আপনাকে বলি, আমার বইতে 51 নম্বর পৃষ্ঠা থেকে, হ্যাঁ, দেখেন 51 নম্বর পৃষ্ঠা থেকে এই যে কোন কোন রোগের জন্য কাপ সহকারে বসানো আছে, কালো কালো ডট দিয়ে কাপ বসাইলে কীভাবে কীভাবে কোন কোন জায়গায় বসাবে সব আছে লেখা, ডিটেলসও বসাতে পারবেন। তারপরেও আপনি 1-2টা প্র্যাকটিক্যালের জন্য আমার কাছে আসতে পারেন। আমার কাছে যখন আসবেন আমি আপনাদের দেখাই দেবো ইনশাআল্লাহ। তো এই পর্যন্ত হিজামা আমি মোটামুটি আজকে শেষ করলাম। আমার মনে হয় না এরপরে এই কয়েকটা পড়লে আর আমি পিডিএফ দিয়ে দিব ইনশাআল্লাহ, আমার যদি ওয়েবসাইটে কেউ জয়েন করেন। ওয়েবসাইটে পিডিএফগুলোও থাকবে, নোট, ক্লাস, আর রিলগুলো দেখলে, রেগুলার দেখলে সবার হিজামা সম্পর্কে ধারণা থাকার কথা, এবং প্র্যাকটিক্যালও সে করতে পারবে। তারপরেও যদি কারো সার্টিফিকেট দরকার হয়, যে আমার কাছে সার্টিফিকেট নেবেন, আমি তো সার্টিফিকেট প্রোভাইড করি, আসতে পারেন আমার কাছে, পরীক্ষা দিতে পারেন, আমি সেই বেসিসে দিব। আর যদি ওয়েবসাইটগুলোতে আপনারা আমার পরীক্ষা দেন, তাহলে তো এখানে সার্টিফিকেট দিয়ে দিবে অনলাইনে, হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম।